নমস্কার, টকিং টার্মসে আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপক, প্রাবন্ধিক, চিন্তাবিদ মৈত্রেয়ী ঘটক। স্যার, স্বাগত আপনাকে বিহাইন্ড দ্য কার্টেনে। নমস্কার। আমাদের প্রাথমিক একটা কথা হচ্ছিল যে যদি আমরা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এই নিয়ে আলোচনাটা শুরু করি বা বিষয়টা এটা রাখি। আমার প্রথম প্রশ্ন আপনাকে যে বাঙালি সংস্কৃতি কি বিপন্ন? দেখুন, যে কোনো সংস্কৃতিরই নানান ওঠাপড়া দিয়ে সে সংস্কৃতির বিবর্তন হয়। এখন মানে কোন সময় কোনো সংস্কৃতির ভীষণই আম, কি বলবো, রমরমা অবস্থা, আবার কখন সেটার একটা সংকট বা বিপন্নতার সময়, সেটা খানিকটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে দেখে পেছনে তাকিয়ে আমরা বার করতে পারি যে 60-এর দশকের কলকাতায় বা ঠিক। পশ্চিমবঙ্গে হয়তো রাজনৈতিক বা অন্য অনেক আলোড়ন হচ্ছিল, কিন্তু সাংস্কৃতিক দিক থেকে দেখতে গেলে, শিক্ষার দিক থেকে দেখতে গেলে, জ্ঞান চর্চার দিক থেকে দেখতে গেলে তখন অনেক অগ্রগণ্য মানুষ তারা কাজ করছিলেন বসে, তাদের অনেকেরই কাজ লেখা এখন আমাদের সম্পদ হয়ে আছে। তো সেটা দেখতে গেলে দেখুন, মানে সেই ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে দেখলে এই মুহূর্তে নিশ্চয়ই একটা ভাটার সময়, সেটাকে তো অস্বীকার করা মুশকিল। এখন সেটাও যদি আমরা ভাবি, সংস্কৃতি কতটা ভূগোলের মধ্যে আবদ্ধ হয়ে আছে, কারণ বাঙালি হুম। বাঙালি বাংলা ভাষার চর্চা বা বাংলা সংস্কৃতির চর্চা, সেটা তো শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক না, সেটা না, সারা সারা ভারতে, পৃথিবী। সারা পৃথিবীতে, বাংলাদেশে, সব মিলিয়ে আমাদের সেই পার্সপেক্টিভটাও নিতে হবে। ফলে হুম। আমি বলবো যে নিশ্চয়ই এই মুহূর্তে যে সাংঘাতিক একটা সময় যাচ্ছে, স্বর্ণযুগ যাচ্ছে, সেটা হুম। হয়তো বলাটা একটু হবে, অবাস্তব হবে। কিন্তু আবার হুম। খুব যে সংকটে আছি বা খুব বিপন্ন, সেটাও আবার হতে পারে যে আমাদের আরেকটু একমাত্র ভবিষ্যতই বলতে পারবে যে পেছনে তাকিয়ে হ্যাঁ, যে আমাদের এটা খুব সংকটের মানে সময় কিনা। সময় সময় একটা তো বড় জিনিস, মানে সেই মুহূর্তে সেই তার অভিঘাতটা বা তার প্রভাবটা তো সব সময় জানা যায় না। কিছুদিন বাদে বা সেটা হয়তো জানা যায়। স্যার, এই যে ভাটার সময়টা বলছেন, এটা কেন বলছেন? ভাটার সময় এই কারণেই বলছি যে দেখুন, আমরা যদি, আমি যেহেতু আম, খানিকটা সমাজবিজ্ঞানের বা অর্থনীতির যে ইয়ে আম, পরিসংখ্যান দিয়ে চর্চা করি, ফলে অনেক কিছুরই প্রথমে একটা কাঠামোগত ছবি আঁকা যায়, সেটাতে সব ধরা পড়ে না। কিন্তু আমরা যদি সেভাবে তাকিয়ে দেখি, আপনি দেখুন যে জ্ঞান চর্চা, সেটা যদি ধরুন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা কেন্দ্র যেগুলো পশ্চিমবঙ্গে আছে, সেখানে আমরা যদি গত 100 বছরেরও তুলনা টানি, তাহলে নিশ্চয়ই এই কলকাতাতে আইএসআইতে মহলানবিশ এবং 50-এর দশক, 60-এর দশক ভাবা যেতে পারে। এবং আমাদের যেগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়, কলকাতা, যাদবপুর থেকে শুরু করে বিভিন্ন কলেজ এবং গবেষণা কেন্দ্র, এবং শুধু তাই না, আমার পড়াশোনার জগতে যেহেতু আমি আম, সেটা সেই জায়গাটার সাথে আমার একটা স্বাভাবিক ইয়ে আছে, যোগ আছে, সেটা থেকে যদি বেরিয়েও আসি, আপনাদের যেটা ধরুন বিভিন্ন পত্রপত্রিকা, লেখালেখি, যেটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাহিত্য, শিল্প, নাটক, সিনেমা সব মিলিয়ে যদি দেখি, আমার সবসময় যেটা মনে হয় যে দেখুন, আমাদের একটা কথা আমার ইদানিং খুব মনে হয় যে আমরা একমাত্র যখন দূর থেকে দেখি তখনই বুঝতে পারি যে সামনে একটা পাহাড় আছে, যে বা পেছনে তাকিয়ে দেখি। হ্যাঁ, আমরা হুম। যখন হাঁটি তখন চারপাশটা দেখে আর একটু সমতল লাগে। হুম। অর্থাৎ আমাদের সমসাময়িক যে হয়তো যেগুলো উৎকর্ষের যে ইয়েগুলো আছে, কাজ, উৎকর্ষমূলক কাজ হচ্ছে, বা যেগুলো হয়তো পরেও তাকিয়ে মনে হবে যে খুব ভালো কাজ, সেই হুম। সময় হয়তো আমরা খানিকটা সেগুলোকে পুরোপুরি বুঝতে পারি না। আমরা হুম। পেছনে হুম। তাকিয়ে তখন বুঝতে পারি, ও আচ্ছা, ওটা ওই যুগ ছিল, ওটা ওই যুগ ছিল, হুম। ওই সময়
সত্যজিৎ ঋত্বিক মৃণালের যুগ ছিল, বা হ্যাঁ, হ্যাঁ, সাহিত্যে এই হ্যাঁ, এই এই বিভিন্ন যুগ গেছে। ফলে আমার মনে হয় অন্তত সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, সত্যি কথা বলতে কি, এবং এটা আমি কিছু মানে, যেটা হয় সবকিছুই একটা, যদি আমরা একটু সামবট নিরাশাবাদী একটা ছবি নিই, সেটা তো সবসময় আমাদের একটু মনটা খারাপও করে দেয়। ফলে হতে পারে হুম, আমাদের একটা ন্যাচারাল প্রবণতা হয় যে আরেকটু আম, আশাবাদের সাথে দেখা। আমার মনে হয় সংস্কৃতির ক্ষেত্রে বাংলায় এখনো অনেক কিছু হচ্ছে। সেটা হুম, হয়তো অনেক কিছু পশ্চিমবঙ্গে হচ্ছে, কলকাতাতে হচ্ছে, বৃহত্তর বঙ্গ সমাজ মানে প্রবাসীদের মধ্যেও হচ্ছে, নাটক, সিনেমা, লেখালেখি ইত্যাদি। হুম, এখন তাহলেও 70-এর বা 60-এর বা 80-র বা দশকের কলকাতায় যারা ছিলেন, যেরকম কাজ করছিলেন, তার সাথে কি পুরোপুরি সেটা খানিকটা ইতিহাস জাজ করতে পারবে? এবং হুম, আরেকটাও মনে হয় যে দেখুন, প্রত্যেক প্রজন্মেই কিছু প্রজন্ম বা কত কত কিছু প্রজন্ম পরে খুব বড় কিছু প্রতিভা আসেন, তারা সেই সময়টাকে খানিকটা তখন তার সংজ্ঞা দেন। হুম, 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 এরকম হুম, পরে সত্যজিৎ রায় কবে আসবেন, বা পরের কল্লোল যুগী হোক, বা তারপরে আমাদের যেটা 60-এর দশকের, 70-এর দশকের যে আম, 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 কবিতা ইত্যাদির যে জোয়ার এসেছিল, হুম, সেটা আবার কবে হবে, সেটা হয়তো এক্সাক্ট তার মানে ইয়েটা, রেপ্লিকাটা আশা করা ওইভাবে, ওটা অতটা ইজি না আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমার তাহলেও মনে হয় যে আমাদের একটু দেখতেও হবে, যে আমার সত্যি মনে হয় যে নাটক, সিনেমা, এই মুহূর্তে আমি যদি ভাবি গত 1-1.5 বছর বা 2 বছরে, মানে আমার যা যা মনে হয়েছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু হুম, সেটা সত্যি হুম, মানে সময় বলতে পারবে যে এটা এটা একটা, প্রথমত তার যে মানটা, সেটা কি আগের সাথে একটা মানে তার একটা সমতা আছে, বা এটা কি একটা মানে আরো হ্যাঁ, আহ, উচ্চতর কোনো দিকে যাচ্ছে, নাকি অবনতির দিকটা বোঝাই যাচ্ছিল, এবং হুম। এটা আরোই হয়তো ব্যাপারটা মানে নিরাশার দিকে আমাদের নিয়ে যাবে। আন্তর্জাতিক বাঙালি কি কম পড়ে আছে? একটা আক্ষরিকভাবে দেখলে তো কম পড়েনি, কারণ আমাদের জনসংখ্যা এখন অনেক নিয়ন্ত্রণে আছে। কিন্তু তাহলেও ওভার সময়ের সাথে সাথে তো জনসংখ্যা বেড়েইছে, অর্থাৎ বাঙালি যারা কি বলবো, আঞ্চলিক বাঙালি এবং আন্তর্জাতিক বা প্রবাসী বাঙালি, ওভারঅল জনসংখ্যা তো বেড়েছে। হ্যাঁ, নাকি এবং তারপরে, খ্যাতির দিক থেকে? হ্যাঁ, তা আপনি যেটা বলছেন খ্যাতি বা উৎকর্ষ বা প্রতিষ্ঠার দিক থেকে, আমার তো মনে হয় না। আপনি ভাবুন যে আর সব কিছু বাদ দিয়ে আমরা যদি গত 30 বছরের ইয়েতে দেখি, 30 বছর আগে বাঙালিদের মধ্যে নোবেল জয়ী কেউ ছিল না। হুম, আমি হিসেব ভেবেই সময়টা ইয়ে করলাম, 95 সাল। হুম, তারপরে দুজন হয়েছেন। ফলে একদিক থেকে দেখলে নিশ্চয়ই আন্তর্জাতিক খ্যাতি বা সেই ব্যাপারটার দিক থেকে সেই সেই সেটার একটা পজিটিভ নিশ্চয়ই হয়েছে। এখন এটা ঘটনা যে তারা যে কাজের জন্য হয়েছেন, সেই কাজটা কখন হয়েছে, সেগুলো ভাবলে আবার প্রশ্ন হুম। ওঠে, কারণ নোবেল থেকে শুরু করে কিংবা অস্কার, তারা, হুম, যে এবং এই তারা ধরনের কেউই, জিনিসগুলো তো একটা সময়ের পরে তার কৃতিত্বের স্বীকৃতিটা আসে। সেটা আসে। একটা মনে হতে পারে। বাংলা ভাষা নিয়ে তো একটা বিতর্ক শুরু হয়েছে। আম, বাংলা ভাষা তার বিপন্নতা, যদি আমি আপনাকে একটু বলি যে, যেহেতু আমি জানি যে আপনি পাঠভবনের স্টুডেন্ট এবং আপনি পাঠভবন নিয়ে খুব গর্বিত, আপনি সেটা নিয়ে লিখেওছেন, বহু জায়গায় লিখেছেন। যদি শুধু ধরুন পাঠভবনকেই আমরা দেখি, যে সেটা আপনি যখন পড়েছেন তখন সেটা বাংলা মিডিয়াম স্কুল ছিল, এবং সেটা বেসরকারি ছিল কিন্তু বাংলা মিডিয়াম। এখন কিন্তু সেখানে সেটার বাংলা মিডিয়াম আর নেই। তো এইটাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি, এটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তের একটা চিত্র, যে বাংলা মিডিয়াম আর কেউ মানে বাংলা মিডিয়ামে যাওয়ার কথা কেউ ভাবেই না। যদি তার আহ, আহ, উম, আহ, খাওয়া পড়া বা বাড়িতে একটা মিনিমাম স্বাচ্ছন্দ্য তার থেকে থাকে, তারা একেবারেই তারা আহ, যেতে চায় না। এবং আরেকটাও আছে যে সরকারি যে স্কুলগুলো, নামকরা সরকারি স্কুল, সেগুলোতেও কিন্তু এখন আর মধ্যবিত্ত বাঙালি বলতে যা বোঝায় তারা কিন্তু আর হুম। সেখানে যায় না। তো এই না। যে একটা ড্রাস্টিক চেঞ্জ, হুম। এটাকে কিভাবে দেখেন? না, আপনি যেটা বলছেন, প্রথমে একটা ছোট্ট মানে এখানে ভ্রম সংশোধন করা উচিত,
যে পাঠভবনে আমি যখন পড়েছি, এবং পাঠভবন স্কুলের কথা আমি অনেক লিখেওছি, আপনি যখন বললেন আবারও আমি মানে বেশি বেশি করে বলবো যে আমার নিজস্ব চিন্তা এবং সাংস্কৃতিক বিকাশে পাঠভবন স্কুলের গুরুত্ব খুবই বেশি। এবং সেটা শুধু নেহাতি নস্টালজিয়া বা নেহাতি এক ধরনের লয়্যালটির নয়। টানে বলছি না, যে সত্যি আমার মনে হয় হুম, যে খুবই ব্যতিক্রমী স্কুল ছিল, আমাদের শিক্ষক শিক্ষিকারা খুবই হুম, ব্যতিক্রমী মানুষ ছিলেন। এবং সেই তার তার অনেক সুপ্রভাব আমি নিশ্চয়ই পেয়েছি, বা আমার যারা সমসাময়িক বা একটু আগে পরে। কিন্তু পাঠ্যভবনে তখনও ইংরেজি মিডিয়াম ছিল, তখনও চয়েস ছিল আমি যখন আচ্ছা, পড়েছি। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা। তখনও কিন্তু এবং আমার বাড়িতে খানিকটা আমার মা আম, বলা যেতে পারে মতাদর্শগত কারণেই আমাকে বাংলা মিডিয়ামে পড়ান, কারণ আমাদের বাড়িতে খানিকটা ইংরেজি চর্চা হতো। আমার মা নিজে ছোটবেলায় ডায়োসেশন তারপরে ব্রাহ্ম গার্লসে পড়েছেন। ফলে এমন নয় যে সেটা আমার পক্ষে খুব খুব ক্ষতি করেছে যে আমি বাড়িতে সেই ব্যাপারটা ছিল। এবং স্কুলেও আমাদের টিচাররা যারা বাংলাও পড়াতেন তারাও ইংরেজি সাহিত্য ইত্যাদি সম্বন্ধে হুম, যথেষ্ট অবহিত ছিলেন। ফলে যেটাকে একটা দ্বিভাষিক সংস্কৃতি বলা যেতে পারে, হুম, বাইলিঙ্গুয়াল কালচার, সেটা খুব প্রথিত ছিল, যে আমি হুম, শুধুই বাংলা বলবো, বাংলা ছাড়া অন্য কিছু পড়বো না। সেটাকে খানিকটা ক্ষুদ্র বা বা সংকীর্ণ মনস্কতা মনে করা হতো, যে এবং সেখানে সেটা হুম। পড়া মানে সেটা যে পাকামি করা হচ্ছে বা এক ধরনের ইয়ে, সেটা না। আবার ইংরেজি পড়ি, বাংলা পড়ি না। হ্যাঁ, মানে আমি সেটাও ছিল। এডিথ ব্লাইটন পড়বো কিংবা ফেমাস ফাইভ পড়বো, কিন্তু হেমেন রায় পড়বো না বা ইয়ে পড়বো না, সেটাকেও একেবারে ইয়ে করা হতো না। মানে সেই হুম, একটা খুব স্পন্টেনিয়াসলি আমাদের যেগুলো সেলিব্রেট করার মতো, আমাদের ছোটবেলায় মনে আছে যে সেই সময় আনন্দ মেলা বেরোনো শুরু করলো হুম, বোধহয় মিড 70s থেকে। হুম, হুম, তখন তাতে নানান লেখা, টিন টিন কমিক্সের বাংলা অনুবাদ, আবার হুম, ওইদিকে শীর্ষেন্দু থেকে শুরু করে অনেকের যে সেই হুম, কিশোর সাহিত্য, সেগুলো সবই খুবই আমাদের ইয়ের অংশ ছিল, আমাদের হুম, মানে বড় হয়ে ওঠা এবং আমাদের সাংস্কৃতিক বিকাশের, এবং শুধু বিকাশ বা এত হুম, প্র্যাকটিক্যাল টার্মসে না ভেবে ভালো লাগার অংশ ছিল। যে হুম, মানে হুম, হুম। মানে আমাদের মনে আছে, আমাদের বোধহয় তখন ক্লাস 4-এ পড়ি, একটি ছেলে, সে মূলত একটু মানে ক্লাসে নিঝুম হয়ে থাকতো, একটু ঘুম ঘুম ভাব ছিল। একবার কি একটা ক্লাসে সে হঠাৎ যা প্রশ্ন আসছে সে সব মানে ঠিকঠাক উত্তর দিতে শুরু হলো। তখন ওই শীর্ষেন্দুর বুরুন তুমি অঙ্কে তারও সবে এটা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে হ্যাঁ, খুব হাসাহাসি হচ্ছে। তো এবং এটা ক্লাস 4-এ, মানে তখন আমাদের হয়তো হ্যাঁ, কত মানে ক্লাস 4 মানে 7-8 বছর বয়স হবে। হ্যাঁ। আহ, তো যাই, ওইরকমই তো হবে, নয় তাই না? দশ এক, হ্যাঁ। 9-10, নয় হ্যাঁ, দশ, 9-10, নয় হ্যাঁ, দশ এক 9-10 বছর বয়স। তখন। তো আহ, তো এবারে আবার আপনার কথায় যদি ফিরে আসি, যে এবারে দেখুন ভাষা নিয়ে বিতর্ক নিশ্চয়ই একটা আছে। এবং এখন এটা নিয়ে আমি 12 মাসে 2013 সালে বোধহয় একটা লম্বা প্রবন্ধ লিখেছিলাম, খানিকটা পরিসংখ্যান দেখে। বাংলা ভাষার চর্চার যে ওভার ওভার টাইম, হুম, তার মানে ওঠাপড়া, কিছুটা পরিসংখ্যান দিয়ে নানান রকম সার্ভে হয়। এসআর বলে একটা সার্ভে হয় বিভিন্ন হুম, স্কুলে, হুম, ছেলে হুম, মেয়েদের স্থানীয় ভাষা, হুম, ইংরেজি, অঙ্ক এসবের পারদর্শিতা ইয়ে করা হয়। কিন্তু আমার যেটা মনে হয় যে যে জায়গাটা আপনি ঠিক বলেছেন সেটাকে অস্বীকার করা মুশকিল, যে এক ধরনের, ধরুন পশ্চিমবঙ্গের বা বিশেষত কলকাতার যেটা এলিট শ্রেণী, তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা অ্যামাউন্ট অফ বাংলা থেকে সরে আসার ব্যাপার হয়েছে তারা। এবং সেটাও আমার মনে হয় সেটা একটা ন্যাচারাল ইকোনমিক, কি বলবো, মানে মোবিলিটি, আপওয়ার্ড মোবিলিটির উদাহরণ। যে হুম, ধরুন 60-এর দশকে, 70-এর দশকে যে ছেলেমেয়েরা আমার সমসাময়িক, কিন্তু ক্যালকাটা বয়েজ, লামার্টস এসব জায়গায় পড়তো, হ্যাঁ, হুম, লোরেটো, তাদের মা বাবারা, অধিকাংশ ক্ষেত্রে বাবারা আমাদের সামাজিক অনুযায়ী, তারা হয়তো প্রাইভেট কোনো কোম্পানিতে ভালো চাকরি করতেন, এবং তাদের একটা তারা এক ধরনের হুম, আর্থিক হুম, স্বাচ্ছন্দ্য ছিল। সেখানে তাদের হয়তো অনেকের বাড়িতে গাড়ি থাকতো ইত্যাদি। আবার যারা আরো সাধারণ মধ্যবিত্ত, তাদের অনেকে তখনও বাংলা মিডিয়ামে পড়ছে বিভিন্ন স্কুলে। হুম, কিন্তু তারপরে 20-30 বছরে তো অনেক কিছু পাল্টে গেছে, আর্থিক উদারীকরণ হয়েছে, এক ধরনের আর্থিক সাচ্ছল্য সাধারণ মধ্যবিত্ত পরিবারেও এসছে, যেটা তখন ছিল না 80-এর দশকে, হুম, 70-এর দশকে। হুম, হুম, তারা এবার সেই আপওয়ার্ড মোবিলিটির, মানে যদি আমরা সোপানটা ভাবি, এবার হুম, তাদের ছেলে, যাদের মধ্যে হয়তো আমরা আমাদের চেনা জানা বা আমাদেরই, যার ধরুন আপনি স্কুলের উদাহরণ যেহেতু দিলেন, তারা অনেকেই হয়তো ইংরেজি মিডিয়ামে পড়ছে। আমার দুই মেয়েও হুম, ইংরেজি মিডিয়ামে পড়েছে।
তো হুম সেখানে সেটা হয়েছে, সেটা সত্যি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, মফস্বল বা এই এলিট শ্রেণীর বাইরেও তো একটা বড় অংশ আছে। তাদের হুম অনেকে পড়াশোনা করছে, সাংস্কৃতিক বৃত্তে আসছে। ফলে ওভারঅল যদি আপনি ভাবেন যে বাংলা ভাষার হুম চর্চা বেড়েছে না কমেছে, অতটা হুম। চট করে বলা যাবে না। আমার মনে হয় আমাদের আচ্ছা। অনেকেরই একটা আপাত দৃষ্টিতে দেখে যে বিলাপের কারণ, সেটা যে নেই তা বলছি না, কিন্তু হুম। সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজের বৃত্তে দেখছি। কিন্তু এই আচ্ছা। গল্পটা 1960-এও ছিল, 50-এও ছিল, হ্যাঁ তার আগের প্রজন্মের তুলনায়, যে আমরা এরকম করেছি, তোরা তো হ্যাঁ বাংলা হ্যাঁ। বুঝিস না যথেষ্ট ইত্যাদি। এবং বিপন্নতার কথাও প্রত্যেক প্রজন্মেই সবসময় বলা হয় আর কি একটা। একদমই তাই, যে ওই মানে খাত্রে মেহের, মানে সেটা অন্যভাবে বলতে গেলে কি, যে বাংলা চর্চা বিপন্ন বা হ্যাঁ ইত্যাদি। আপনি ভাবুন, আমার মনে পড়ছে, মানে একজন আমার অধ্যাপক ছিলেন, একজন অবভিয়াসলি খুবই আমাদের মানে সাংস্কৃতিক জগতের একেবারে সবচেয়ে বড় নক্ষত্রদের একজন, সত্যজিৎ রায় দ্বিতীয় জন। এবং আমার মাস্টারমশাই দীপক ব্যানার্জি, যিনি অভিজিৎ বিনায়ক হ্যাঁ ব্যানার্জির বাবা, প্রেসিডেন্সি কলেজে আমাদের অধ্যাপক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং খুবই হ্যাঁ কি বলবো, মানে ক্যারিসম্যাটিক, এবং আমরা সবাই ওর হ্যাঁ খুবই ভক্ত ছিলাম, হ্যাঁ শুধু অর্থনীতি চর্চার না, ওর কথা বলার হ্যাঁ ধরন, ওর রসিকতার ধরন, ও সমস্ত হ্যাঁ কিছু। দুজনের ক্ষেত্রে ওরা কিন্তু বাংলা মিডিয়ামে পড়েছেন, কিন্তু হ্যাঁ দুজনেরই আপনি যদি তাদের ইংরেজি বলা শোনেন, হ্যাঁ। তাহলে কিন্তু প্রায় অসাধারণ। বিপিডি বা একেবারে অক্সফোর্ড কেমব্রিজের অধ্যাপকদের মতো না করেই ওরা বলতেন। একেবারেই। হুম। হুম। সেটা না, আমার প্রশ্নটা সেটাই ছিল যে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে তো মানে যেহেতু সত্যজিৎ রায়ের কথা বাইরের মানুষরাও শুনেছে আর কি, তার ইংরেজিটা প্রফেসর ব্যানার্জির থেকে আরো বেশি সাধারণ মানুষের পক্ষেও শোনা গেছে। অন্যান্য যে স্কুলগুলোর ক্ষেত্রে, যেমন ধরুন এই সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমি বলছি যে তিনি তো পড়তেন বালিগঞ্জ গভর্নমেন্টে। তো এই আহ, আহ, এই এই যে স্কুলগুলোতে যেগুলো মানে গভর্নমেন্ট স্কুল এবং এই ধরনের খুব ঐতিহ্যবাহী জায়গা, সেইখানে কলকাতা শহরে আপনি ঠিকই বলেছেন যে জেলার কথাটা কতটাই বা আমরা ধরছি, সেই জায়গাগুলোতে এই যে ইংরেজি পড়ানো, শিক্ষক, সেইখানে একটা কি গ্যাপ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন, নাকি সেটাও এখনো খুবই আগে ভাগে বলা হয়ে যাবে যদি কিছু বলা হয়? আমার মনে হয়, দেখুন, মানে আপনি যেটা বলছেন, ওপর ওপর দেখে আমাদের সামাজিক বৃত্তে যদি আমরা দেখি, সেখানে দেখে সেটা মনে হয় অনেক সময়, সেটা আমি অস্বীকার করব না, মানে বাস্তবকে তো অস্বীকার করা যায় না। কিন্তু আমি যেহেতু, আমার মনে হয় যে এই জিনিসগুলো, জানেন তো, আমরা চারপাশে তাকিয়ে যা ভাবছি, ওই এখন ইংরেজিতে একটা ফ্রেজ চালু হয়েছে, পিপল লাইক আস, হ্যাঁ আমাদের মধ্যে এরম হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট বাংলা পড়ছে না, বা যাই হোক না কেন, হ্যাঁ। কিন্তু বৃহত্তর সত্যি ক্ষেত্রে কি হচ্ছে, আমি এটা মানে এক্সেসিভলি ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করছি না, বা খুবই মানে, কিন্তু আমার মনে হয় আরেকটু তথ্য পরিসংখ্যান দিয়ে এটা একটু আমাদের দেখা উচিত। একটা সময় ফার্সি শিক্ষিত হতো, বা যারা শিক্ষিত ছিলেন ঐতিহাসিক হ্যাঁ, সেই সময় সরকারি চাকরি হ্যাঁ, থেকে শুরু করে, হয় না, তারপরে কোনো না সব কোনো জায়গায়। সময়, হ্যাঁ, কোনো না কোনো সময় ইংরেজি সেই স্থানটা নিয়েছে, হ্যাঁ। সেখানে একদম। এই যে আর্থিক যেটা কি বলবো, মানে আমাদের যেটা আম, চাকরির আহ, ভাষা আর কি। যেটা একদমই চাক সোজা আর কি, মানে হয় না যে জব মার্কেটে আপনি হ্যাঁ চাকরির বাজারে গিয়ে আমি খুব ভালো বাংলা বলতে পারি, এটা হ্যাঁ যদি এটা হ্যাঁ সবসময় কি বলবো, এখনো সেটা সম্ভব যে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ। লার্জলি এখন আমাদের অনেক বেশি ইয়েটা বেড়ে গেছে, পরিধিটা বেড়ে গেছে। এখন আমাদের ছেলেমেয়েরাও এরপরে হয়তো দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ কোথাও চলে যাবে, বা দেশের বাইরে চলে যাবে। ফলে সেই ব্যাপারটা এসছে, এবং সেখানে তো শুধু বাংলা ভালোবাসি ইত্যাদি সেটা করলে তো মুশকিল, মানে সেখানে ইংরেজি বলাটা, একদম বা সর্বভারতীয় একদম। ক্ষেত্রে হিন্দি বলতে পারাটা, বা যে হ্যাঁ যে 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 মানে সাউথে গেলে তো সেখানে লোকাল ভাষার, অন্য ভাষার শেখার ব্যাপারটা এসছে। এবং সেখানে আমার মনে হয়, আমি যেটুকু পরিসংখ্যান দেখেছি, এবং সেটা নিয়ে একটা লেখাও লিখছি, আশা করি হুম সামনের কয়েক মাসের মধ্যে বেরোবে, যে হুম এই যে পরিযায়ীদের ওপর যে পরিসংখ্যান, হুম তাতে কিন্তু ঘটনা হলো যে মোটামুটি শিক্ষিত যে বাঙালি যারা স্কিল জবে যাচ্ছে, হুম হুম সেখানে আউটফ্লো ইজ বিগার দেন ইনফ্লো। এটা কেউই হয়তো ডিবেট করবেন না। হুম হুম এখন অনেকে হয়তো আর্গিউ করবেন যে আনস্কিল লেবারের ক্ষেত্রে হুম একটা এখনো ইনফ্লো আছে, আপনার বিহার, হুম উত্তরপ্রদেশ সবের নানান অংশ থেকে হুম আপনি হুম হুম ডেটা আসছে। দেখলেও সেটা আছে। কিন্তু তাহলেও আমি
পরিসংখ্যানগুলো ভালো করে দেখেছি, সব মিলিয়ে কিন্তু আউটফ্লোটা এখনো খুব ইম্পর্টেন্ট। মানে আপনি যদি ওয়েস্ট হুম কোস্টে যান, বেড়াতে যান, কাজে যান, হুম অনেক হুম সময় আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, হোটেলে গেলেন, হ্যাঁ, বাংলা শুনলে বা হয়তো বাংলাও না, ইংরেজি বলার ধরন শুনে হয়তো বুঝতে সে পারা এসে যাবে। বললো আপনি কি বাঙালি, তারপরে হ্যাঁ কথা শুরু হয়। এখন হ্যাঁ। একদিক থেকে দেখলে দেখুন, আমি এটার বিরুদ্ধে নই, কারণ অর্থনৈতিক অপরচুনিটি আসবে, চিরকালই হুম এসছে, তখন ছড়িয়ে হুম পড়বে। কিন্তু টানা হতে থাকলে কোথাও তো একটা যেখান থেকে হচ্ছে, সেখানে যারা কি বলবো থাকতে পারতো, হুম সেইখানকার হুম সাংস্কৃতিক অন্য ইয়েতে জড়িয়ে পড়তে পারতো, সেখানে তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়, সেটা অস্বীকার করা যায় না। এবং এই চাকরিগুলো হুম, যাতে পেতে পারি, সেই জন্য ইংরেজি মিডিয়ামে পড়া দরকার, সেই জন্য এই ধরনের স্পোকেন ইংলিশে হ্যাঁ। ভালো হওয়া দরকার। এই চাপটা লোকে যদি ফেস করে, সেটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। এটা চাকরির ক্ষেত্রেও তাই, যে তুমি যদি বাংলা পড়ো, তোমার তোমার সুযোগটা সীমাবদ্ধ খুবই। যেখানে ইংরেজি পড়লে তোমার সারা মানে সারা পৃথিবী তোমার খোলা। তুমি শুধু ইংরেজিটুকুও তুমি যদি জানো, তুমি কোথাও না কোথাও তোমার চাকরির বাজারটা তোমার খুলে যাচ্ছে। তো এইটাকে মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? আর এই কারণেই কিন্তু ধরুন অনেক প্রেশার গ্রুপ বা অনেকে যেটা বলছে যে বাংলা ভাষাকে চাকরির ক্ষেত্রে সেটাকে আবশ্যিক করতে হবে ইত্যাদি, এই জায়গাগুলো যেমন আসছে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই পথটা কি হতে পারে বলে মনে করেন? এখন এটা ঠিকই যে যেটা একটু আগেও বললাম যে আম, বাংলার বাইরে যে বৃহত্তর চাকরির বাজার, সেখানে আপনার নিজের মানে সাফল্য দিয়ে বাড়াতে গেলে, সম্ভাবনা বাড়াতে গেলে ইংরেজি বা সর্বভারতীয় ক্ষেত্রে হিন্দি, এগুলোতে এক ধরনের পারদর্শিতা সেটা হেল্প করবে। সেখানে আমি শুধু বাংলা বলি বা বাংলায় প্রধানত আমার সেটা 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 হলে নিজেকে হ্যান্ডিক্যাপ করা হবে। এবং এটাও ঘটনা যে আমাদের অনেকেরই ধরুন, আমি যদি ভাবি আমার নিজেরও বাংলা চর্চা, আমি প্রায় 3 দশক হলো বিদেশে আছি, যদিও দেশে যাতায়াত আছে নিয়মিত। এবং কিন্তু আমারও, আমি অস্বীকার করব না যে আমার বাংলা চর্চাটা তো আমার প্রতিদিনের কাজের জীবনে না, এটা আমার অবসরের। এবং এটা আমার ব্যক্তি হিসেবে বা ভালো লাগার, হ্যাঁ। হ্যাঁ, চিন্তাশীল মানুষ হিসেবে আমার একটা কোর আছে, যেখানে সেই সেই জায়গাটা, সেই বাঙালিয়ানাটা, এটা আমার খুবই একটা অ্যাঙ্কারের মতো। এবং সেইটার জন্যে আমি শুধু যদি ইংরেজি চর্চা করি, আমি মনে হবে আমি নিজেকে আম, ইয়ে করছি। তো সেই জায়গা থেকে এসছে। এখন সেই জায়গাটা দেখুন, প্রবাসে যেটা হয় না, সে আপনার নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, পুজো হোক ইত্যাদি, এক ধরনের বাঙালিয়ানাটা হয়। কিন্তু শুধু অবসরের ভাষা বা শুধু যেটা হয় না যে হুম আমাদের সামাজিক পরিবৃত্তের যে ভাষা, সেটা হলে তো তার একটা তো রেস্ট্রিকশন এসে যাবে সেখানে। হুম যেটা ধরুন ইংরেজির ক্ষেত্রে সর্ব সারা পৃথিবীতে, যদিও মনে রাখতে হবে এখন চাকরির বাজারে নানান জায়গায় দেয়াল উঠে যাচ্ছে, সে আমেরিকা হোক ইয়ে হোক, সব হ্যাঁ জায়গায় একটা অভিবাসীদের আটকাও এরকম হ্যাঁ একটা হাওয়া উঠে গেছে। এবং তাছাড়া আপনার যেটা হচ্ছে মেকানাইজেশন এবং এক ধরনের যেটাকে রোবোটাইজেশন বলা হচ্ছে, হুম। এইসবই হতে থাকছে। ফলে চাকরির বাজারের এগুলো আরো নানান, বাড়বে, হ্যাঁ। একদমই তাই। কিন্তু আমার তাহলেও যেটা আপনার মানে মূল প্রশ্নে ফেরত আসতে গেলে, যে দেখুন প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবলে যে ইংরেজি ছাড়া এই মুহূর্তে, এই মুহূর্তে না, কখনোই ছিল না, কিন্তু ইংরেজিটাকে মানে না চর্চা করা বা সেটা না শেখাটা একেবারেই নিজেদের হ্যান্ডিক্যাপ করে রাখা হবে। এবং মানে আমাদের ছেলে মেয়েদের যারা এখনো স্কুল কলেজে পড়ে, সেটা হুম তারা তাদের মতো করছে। এবং মানে যতটা সুযোগ পাচ্ছে, যারা পাচ্ছে না তাদের ক্ষেত্রে তার মান তোলা উচিত। কিন্তু এবার যদি আমি আসি যে এই যে ধরুন আমি যেটাকে বলছি যে আমাদের মতো প্রবাসীদের কাছে এটা অবসরের ভাষা, অবসর মানে কিন্তু শুধু শৌখিন না, এটা খুব হুম এসেনশিয়াল। কিন্তু হুম। ঠিকই আমি যখন ক্লাসে পড়াতে যাই, তখন তো আমাকে অনেক বাংলা সময়, বললে হবে না, হ্যাঁ। হ্যাঁ একদমই তাই, মানে এটা ঠিকই যে মানে বাঙালি হওয়ার জন্য অনেক সময় হয়তো ক্লান্তির মুহূর্তে কিছু একটা বললে তখন আমার মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছে আরে বাবা এটা তো। কিন্তু বলতে গিয়ে আমি নিজেকে কারেক্ট করছি যে এটা তো হুম মানে ভাষার দিক থেকে মানে আমাকে ইংরেজিতেই বলতে হবে। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখেন, আমার মনে হয় দেখুন, একটা দল নিশ্চয়ই আছে, একটা যারা ধরুন বাংলা বলতে হবে এবং বাংলা বলা বাধ্যতামূলক করতে হবে ইত্যাদি। আমার কেন মনে হয় যে সংস্কৃতির ব্যাপারটায় গা জোয়ারিটা কখনোই শেষ পর্যন্ত কি বলবো মানে সেটার কখনোই আপনি জোর করে করালে হুম
তার একটা হুম দীর্ঘমেয়াদী সুফল হয় কিনা আমি জানি না। কিন্তু তার হুম মানে কিছু কিছু স্টেপ যে নেওয়া যাবে না, যে যেমন অনেকে যেটা হুম বলেন ধরুন রাস্তার সাইন, সেখানে কেন সেটা ইংরেজি বাংলা বা দরকার হলে হুম হিন্দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু হুম বাংলা সেখানে কেন থাকবে না? থাকবে হ্যাঁ, না। এটা তো খানিকটা সাংস্কৃতিক আত্মসম্মানেরও প্রশ্ন, যে সত্যি হুম আমরা হুম যদি পর্তুগালের ধরুন লিসবনের রাস্তা দিয়ে হাঁটছি, সেখানে হুম সবকিছু যদি ইংরেজিতে লেখা দেখি বা সবকিছু যদি ইংরেজি দেখি বা উম, দেখি মানে অন্য অন্য কোনো ভাষা, আমাদেরও খটকা লাগবে যে এটা কি হলো, মানে ঠিকই যে হুম ইংরেজি হলে তো আমাদের সুবিধা, হুম কিন্তু তাহলে মনে হবে যে আমরা তো ইতিহাস বা ইয়ের দিক থেকে স্থানীয় ভাষা স্থানীয় সংস্কৃতির ব্যাপার। তো সেখানে আমার মনে হয় এখানে একটা অসুবিধার জায়গা আছে, এবং এই অসুবিধার জায়গাটাকে আমাদের খানিকটা একটা যৌথ পজিটিভ স্পিরিটে ডিল করা উচিত। এটার কারণে যারা বাংলাভাষী নন তাদের প্রতি এক হুম ধরনের বিদ্বেষমূলক অ্যাটিটিউড করা, জোর করে এগুলো হয় না। মানে এটাতে খুব শর্ট রানে আপনার হয়তো একটা মতে একটা কি বলবো মানে হুম এক ধরনের আত্মসন্তোষ হতে পারে যে আমি হুম বাংলায় কথা বলি এবং উনি খালি হিন্দি বলছিলেন, আমি উত্তরই দিইনি, শুধু বাংলা বলে হুম গেলাম। আমার মনে হয় যে দেখুন সেখানে যিনি বলতে পারতেন কিন্তু বলছেন না, সেখানে হয়তো পুশ করার জায়গা আছে। আমি যেমন নিজেই বলতে পারি মানে এই এই সময় যদিও যে কোনো এই ধরনের হালকা অ্যানেকডোটেরও অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, হ্যাঁ কিন্তু আমি যখনই মনে করি যে দেখতে পাই যে কেউ বাঙালি তার হয়তো ব্যাংকের বা কারোর সাথে কথা বলছি, ধরুন বাঙালি পদবি লেখা আছে, সে যখন ইংরেজি বা হিন্দিতে বলে, আমি কিছুক্ষণ বাদে জেন্টলি বাংলায় চলে যাই এবং তারপরে হুম আমি বলি যে কোনো অসুবিধা নেই তো। কারণ আমার কাছে সেটাই র্যাশনাল, যে আমি যদি হুম দুজন বাঙালি কথা বলছে, যেমন আমরা এখন কথা বলছি হ্যাঁ কিন্তু এটা ক্যামেরায় না থাকলেও হয়তো হ্যাঁ ইংরেজি শব্দ ঢুকে পড়বে ঠিকই। হ্যাঁ ফলে জানি না আপনার প্রশ্নের আমি একদম মানে সোজাসুজি উত্তর দিচ্ছি কিনা। আমার মনে হয় এটা না অনেক ভেবে করতে হবে, এবং অ্যাজ মাচ অ্যাজ ধরুন আমরা যে পলিউশনের প্রবলেম বা আমাদের যে হ্যাঁ উষ্ণায়ন সমস্যা, এটা তো ডান্ডা হাতে ঘুরে ঘুরে আহ, এটা করা যাবে করানো। না। এটা একটা সমবেত উদ্যোগ, সবাইকে বোঝাতে হবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে এখন ঘটনা আমারও খবরের কাগজে চোখে পড়েছে যে কলকাতার মধ্যে কেউ বাংলা পড়তে গেছেন, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। হুম সেটা দেখুন, যদি যদি এক্সটেন্ড সেটা সত্যি হয়ে থাকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত, মানে এটার তো কোনো অর্থই হয় না। হ্যাঁ, হুম আবার অন্য দিক থেকে এটাও মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা ভারতে এবং সারা বিশ্বে, আমি যেটাকে ওই ব্যক্তিসত্তার রাজনীতি বলি, সেটা আমাদের এতটাই ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত কিছুতে আমাদের ভাগ ভাগ করে হুম দেখা হচ্ছে। আমাদের কিন্তু হুম সেটা থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ বাংলা ভাষার কিছু শ্রেষ্ঠ যারা বাংলা ভাষা চর্চা করেছেন বা পণ্ডিত বা লেখক, তারা কিন্তু তারা জন্মে বাংলা ভাষা করেননি, মানে এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। ভালোবেসে বাংলা ভাষা শিখেছেন এবং তারপরে তার হুম চর্চা করেছেন, হুম সেরকম উদাহরণ আছে এবং অনেক আছে। হ্যাঁ, তো আমার হুম মনে হয় যে এই এক ধরনের একটু এনলাইটেন্ড এবং পজিটিভ ভিউ নিতে হবে। কিন্তু যেখানে বাংলা ভাষার চর্চা এবং বাংলা সংস্কৃতির চর্চা আর একটু হুম বাড়ানো যায়, তার এফার্টটা থাকা উচিত, এবং তার মধ্যে প্যারোকিয়াল কিছু নেই। হুম হুম ওকে। না আপনি কি স্যার সরকারিভাবে কিছু এই বাংলা ভাষা বিভিন্ন ক্ষেত্রে চাকরি এবং চাকরি এবং অন্যান্য আরো নানা কিছুর ক্ষেত্রে, বিশেষ করে আমি চাকরিটাই বলবো, চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে সেখানে বাংলা ভাষাকে আবশ্যিক করার পক্ষে পক্ষে মানে এটা একটা কাজ দেবে বলে মনে করেন সরকারি ক্ষেত্র থেকে যদি আসে, বা এই যে ডিমান্ডটা কি আপনি যুক্তিযুক্ত মনে করেন? দেখুন, আবারও বলবো যে আমি জেনারেলি যে দার্শনিক ভাবে যদি মানে আমার মানে ভাবি যে সমাজের নানান অর্থনীতির সমাজের রাষ্ট্র ব্যবস্থার নানান নীতির মধ্যে অপশন যত দেওয়া হয় তত ভালো, মানে সেখানে যতটাই মানে যা কিছুই চয়েস। বাধ্যতামূলক করা হয় আমার একটু সমস্যা লাগে। হ্যাঁ, যে আমারও মনে হয় যে দেখুন মানে আমার যেটা মনে হয় বাংলার অপশনটা রাখা উচিত, এবং বাংলার অপশনটা যাতে কোনো কারণেই সেটাকে হেয় না করা হয়, সেটাকে মানে তুচ্ছ না করা হয়, সেটা খুব। কিন্তু সত্যি যদি আমরা রাতারাতি পাল্টে দিই সবকিছু বাংলার, আমাদের তো সত্যি ধরুন এখনো যারা আছেন তারা সবাই হয়তো বাংলায় অতটা ফ্লুয়েন্ট না। আমাদেরই হয়তো চেনা জানা পরিবৃতে অনেকে আছেন পরিধিতে যারা অতটা হয়তো না, তাদের তখন
হয়তো সেই চাপে তারা খানিকটা শিখবেন। আমার যেটা মনে হয় যে দেখুন আসলে কিন্তু যে আমরা যদি কাজের জায়গায় বাংলা ব্যবহারটা তো খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, কিন্তু ওভারঅল জোর করে তো কিছুকে ডিজায়ারেবল করা যায় না। আপনি যদি মনে করেন যে ধরুন যাই হোক না কেন, যে ধরুন হ্যাঁ, রবীন্দ্র সংস্কৃতির চর্চা যথেষ্ট হচ্ছে না, আপনি যদি মনে করেন, বা যাই হোক হ্যাঁ, মানে আমাদের যে হ্যাঁ, বাংলার যে ক্লাসিক সিনেমা হ্যাঁ, নাটক, তার এটা তো হ্যাঁ, জোর করে লোককে দেখানো যে আপনাকে প্রত্যেক স্কুল কলেজ থেকে ছেলেমেয়েদের নিয়ে যেতে হবে, বছরে 3টে হ্যাঁ, বাংলা নাটক বা বাংলা ধরুন একটু বিকল্প ধারার ছবি দেখাতে হবে, এগুলো তো তাতে আমাদের এখানে মনে হয় না যে সেটা হলে হ্যাঁ, হয়তো একটা হিতে বিপরীত হতে পারে, অন্য লোকের একটা কিছু বিরক্তি একদমই। হতে পারে। বা হ্যাঁ, হ্যাঁ, বা কিন্তু কোনো চিত্র কিন্তু পরিচালককে যদি, হ্যাঁ, মানে হ্যাঁ, অন্য হ্যাঁ, বলুন। নানান সাংস্কৃতিক ইয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যার মধ্যে বাংলা ছবি থাকবে, বাংলা নাটক থাকবে, সেটা হলে তার মধ্যে সেটাকে মানে হয় না, সেটার মধ্যে যদি ইন্টিগ্রেট করে একেবারে। দেওয়া যায় হ্যাঁ, তাহলে হয়তো অনেক সেটা। ভালোবেসে লোকে ব্যাপারটাকে হ্যাঁ, ইয়ে করে দেবে। মানে হ্যাঁ, একটা একটা এটা একটা চিন্তিত একটা কোনো মানে ফর্মুলা হোক বা একটা কোনো পথ তৈরি করলে ভালো হয়। ঠিকই তো, যদি একটা একজন মানে ধরা যাক চিত্র পরিচালক বা কাউকে বলা হলো যে তুমি এই বাংলায় 4টে এই ধরনের ছবি বানাও, সে তো খুব মুশকিলের, মানে পরীক্ষার রেজাল্টের মতো। স্যার, আমি একটা জানতে চাইছি যে এখানে এই উদাহরণে না একটা উদাহরণ আসে যে অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে সেখানে ইংরেজি পড়ছে কিন্তু কানাড়া সেখানে কম্পালসারি, ইংরেজি পড়ছে কিন্তু সেখানে মারাঠি কম্পালসারি। স্যার, সারা আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয়টা কেমন? মানে যদিও স্কুলের ক্ষেত্রটা আপনাকে জিজ্ঞাসাই করছি যে এই ক্ষেত্রটা কেমন, মানে সারা পৃথিবী জুড়ে কি আহ, এ- এটাই হয়? দেখুন আমি তো মানে প্রথমে আমার মানে হ্যাঁ, প্রবাসী জীবনের প্রথম দশক আমেরিকায় ছিলাম, এবং হ্যাঁ, তারপরে প্রায় 2.5 দশক হয়ে গেল বিলেতে আছি। এখানে ইংরেজি শেখানো হয় এবং আমেরিকাতেও তাই। কারণ ইংরেজি খানিকটা ইন্টারন্যাশনাল ভাষা, এবং এই দুটো দেশের যেটা এটা যেহেতু মানে অফিসিয়াল বা মিলেও গেছে, হ্যাঁ, হ্যাঁ, মেজরিটি ভাষা, তার জন্য কোনো ডিরেক্ট কোনো সংঘাত নেই। কিন্তু এখানেও মজার কথা আপনাকে বলতে পারি যে এটা পড়েছিলাম আমাদের তো এখানে গত 7-8 বছরে অনেক প্রধানমন্ত্রী এসেছেন এবং গেছেন। তাদের একজন বরিস জনসন, যিনি কিছু বছর আগে ছিলেন, কোনো কাগজে পড়েছিলাম যে তার মেয়ে ম্যান্ডারিন শেখেন। সে হয় না যে ম্যান্ডারিন চাইনিজ শিখছে। হ্যাঁ, তার কারণ হুম, নিশ্চয়ই চীন হচ্ছে একটা উদীয়মান অর্থনৈতিক ক্ষমতা, এবং সেখানে অনেকে মনে করছে যে সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের দিক থেকে গেলে চীনে ভাষা জানাটা তাকে একটা অ্যাডভান্টেজ দেবে। সেরকম আমি আপনাকে বলতে পারি যে আমার এখানে ছাত্রদের মধ্যে যারা জার্মান, সুইডিশ বা মানে জেনারেলি স্ক্যান্ডিনেভিয়ান দেশের ছাত্রছাত্রী, হ্যাঁ, বা ইটালিয়ান, তাদের কিন্তু তারা ইংরেজিতে বেশ ফ্লুয়েন্ট। এবং এবং শুধু তাই না, আপনি যদি এসব দেশেও যান, হুম, মোটামুটি অনেক জায়গাতেই আপনি ইংরেজি বললে সেখানে আপনি যে রেসপন্সটা পাবেন সেটা খুবই ফ্লুয়েন্ট, মানে ভাঙা ভাঙা হুম, না। হুম, ফরাসি দেশে তা না, ওদের তো একটা পুরনো রাইভালরি আছে ইংরেজি হুম, ইত্যাদি, হুম, শিক্ষিত হুম, মহলে হুম, নিশ্চয়ই ইংরেজি দুটো দ্বিভাষিক, কিন্তু অন্য জায়গায় হয়তো তাদের কিছুটা সেন্সিটিভিটিজ ইনভলভ। আপনি ইংরেজিতে কথা বললে হুম, খুব উষ্ণ হ্যাঁ, ব্যবহার আবার নাও নাও পেতে পেতে পারেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যেটা আমার দেখেছি যে জার্মান ছাত্রছাত্রীরা এবং বা স্ক্যান্ডিনেভিয়ান ছাত্রছাত্রী বা ইটালিয়ান, তাদের হয়তো বলার একটা ধরন আছে যেটাকে বলে অ্যাকসেন্ট আছে, সেটা আছে, কিন্তু খুবই ফ্লুয়েন্ট, মানে তাদের কোনো মানে লেখা হুম, বা ইয়েতে কোনো ইয়ে নেই। ফলে হুম, ওরা সেই ব্যাপারটাকে অ্যাডপ্ট করেছে। আমি যেহেতু ওইসব দেশে থাকিনি এবং সেখানকার স্কুল ব্যবস্থা সম্বন্ধে আমার ধারণাটা কম, ঠিক কোন হুম, স্টেজ থেকে কম্পালসারি করা হয়েছিল নাকি হুম, অপশন ছিল সেটা আমি জানি না। কিন্তু আপনি যেটা বলছেন যে দেখুন, আমি এগেন আলোচনার খাতিরেই বলছি যে বাংলা ভাষাকে ধরুন আমাদের মনে আছে কলেজে যখন পড়তাম, আমি জানি না আপনারা যখন পড়েছেন তখন খানিকটা পাল্টে গেছে কিনা, আমাদের সময় কলেজে পড়লে অনার্স সাবজেক্ট ছিল, পাস সাবজেক্ট ছিল। হুম, হুম, দুটো হুম, পাস নিতে হতো। আর হুম, একটা জিনিস ছিল, তাকে আমরা বলতাম সোনার পাথর বাটি, অ্যাডিশনাল হ্যাঁ, কম্পালসারি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডিশনাল হলে তো আর কম। ইংরেজি ভাষা, ইংরেজি বা বাংলা, ইংরেজি এরকম। ভাষা, এবং সেখানেও আমি আমার পাঠভবন এবং পারিবারিক খানিকটা পরিবেশের ঐতিহ্য মেনে আমি বাংলা নিয়েছিলাম। আমিও তারপরে বাংলা নিয়েছিলাম, সত্যি কথা আমার বলতে কি দেবল খুব ছিল। বেশি ক্লাস করিনি, মানে সেটা হ্যাঁ, সেটাও স্বীকার করতে হবে। কিন্তু আমার ক্লাসে যারা পড়তো তারা সবাই ইংরেজিতে যেত, আমি হ্যাঁ, বাংলার ইয়ে বাংলায় করেছিলাম। যেত, আমিও বাংলা, আমি হ্যাঁ, তো ব্রেভনে আমার মনে পড়তাম হয় যে বাংলা।
বাংলা সেই আমার মনে হয় যে সেই রকম একটা কিছু রাখা, যে ধরুন আপনি একটা ভাষা চর্চা করতে হবে এবং সেখানে ধরুন কলেজ বা সেখানে সেখানে হুম বাংলা একটা অপশন। হুম সেইটা আমার তো মনে হয় এখনো হয়তো আছে, ফলে আমার হয়তো এটা বলার কোনো অতটা অর্থ নেই। হুম আমরা যে একটা ভাষা শিখি বা বিভিন্ন ধরুন সাংস্কৃতিক যে মানে ব্যক্তিত্ব তাদের কথা শুনি, ধরুন ফরাসি সাহিত্যিক বা ইটালিয়ান ফিল্ম ডিরেক্টর, হুম আমরা তো ইটালি গেছি বলে বা ফরাসি বা দেশের অনেক তা না, কিন্তু কোথাও বলবো একটা আন্তর্জাতিক যেটাকে হ্যাঁ বলা হয় বিদগ্ধ যে মহল, তারা বলেন যে তোমার এইগুলো পড়া উচিত, এটা আমাদের মানে বিশ্ব হ্যাঁ হেরিটেজের পার্ট। হ্যাঁ, হ্যাঁ তো আমারও মনে হয় যে যেটা আমাদের হয়তো আসল গন্ডগোলের জায়গাটা, যে এখনকার যে ছেলেমেয়েরা ধরুন সারাক্ষণ মোবাইলে করছে, তাদের মা বাবারাও মানে যাদের মধ্যে আমরা আছি আমরাও অনেক সময় করি, যাই হোক মানে এটা ঘটনা যে মোবাইল ফোন তো একটা ডিস্ট্রাক্টিং ফ্যাক্টর আছে, কিন্তু সেখানে তারা কি করছে, তারা কাদের সাথে কমিউনিকেট করছে, সেই পৃথিবীটা যদি লার্জলি ইংরেজি স্পিকিং হয়, তাহলে কেন তোরা তারাশঙ্করের লেখা আদান প্রদান করছিস না, এটা আশা করা মুশকিল। তারা তার থেকে হয়তো যে রিল আদান প্রদান করছে বা যে ইউটিউবে গানের ভিডিও আদান প্রদান করছে, বাংলা যে করে না তা না, কিন্তু ওই জায়গাটায় পাল্টাতে হবে। অর্থাৎ একদিক থেকে হুম দেখতে গেলে এটাকে বিশ্বচক্র ভাবা যায়, যে ভালো জিনিস যদি যথেষ্ট হয়, সত্যজিৎ রায়ের ছবি যে দেখা উচিত, সেটা তো শুধু বা ঋত্বিক ঘটকের বা মৃণাল সেনের বা আমাদের যারা সেটা আহ, আহ, ঠিক সেটা তো জোর করে একজন শিক্ষিত মারাঠিকেও বোঝাতে হবে না, সে জানে হুম তাকে দেখতে হবে। আমাদেরও হুম যেমন আদর গোপাল কৃষ্ণনের ছবি দেখতে হবে বা হুম গোবিন্দ নিহালের ছবি দেখতে হবে বা শ্যাম বেনেগালের। হ্যাঁ, আমাদের সার্কেলে কথাবার্তায় পরশুরামের লেখার কিছু এক্সাম্পল, যে ওটা একটু কচি সংসদ মার্কা হয়ে গেল, কেউ হয়তো হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ কিছু বলছে, হ্যাঁ হ্যাঁ এই রেফারেন্সটা সবাই বুঝতে পারবে কিনা। এবং হ্যাঁ সেখানে ওই যারা একেবারে কি বলবো আমাদের খুব সেলিব্রেটেড আইকন, সেটা বাদ দিয়েও ধরুন পরশুরাম, বিভূতিভূষণ, হ্যাঁ জীবনানন্দ, বহু সাহিত্যে একদম মানিক, যাদের দেখি এটা ততটা পড়া হচ্ছে এবং সেটার জন্য কি করা যায় সেগুলো আমাদের ভাবা উচিত। ধর্মীয় মেরুকরণ বা ধর্মের যে প্রসঙ্গগুলো আসছে, এই ধর্মের জায়গা, ধর্ম নিয়ে যে বিতর্ক, এগুলো কি বাঙালি সংস্কৃতির কে ইনফ্লুয়েন্স করছে? এটা তো মানে একটু আপনার সুইং বল আর কি, যে এটাকে আমি এখন দেখুন আমরা ধর্মীয় মেরুকরণ হচ্ছে সাম্প্রতিক কালের ভারতে একটা বাস্তব, সেখানে সব জায়গায় যদি সেটার কিছু না কিছু রূপ নেয়, বাংলা একেবারে তার প্রভাব থেকে মুক্ত থাকবে সেটা আশা করাটা অবাস্তব। ফলে সেখানে নিশ্চয়ই এক ধরনের মেরুকরণের প্রক্রিয়া মানে আছে, সেটা কতটা বেড়েছে, কতটা আরো বাড়বে, সেগুলো তর্ক সাপেক্ষ, কিন্তু সেটা বাস্তব, সেটাকে অস্বীকার করা যায় না। এবং সেটা মানে একটা ধরুন নর্মেটিভ জায়গা থেকে বললে সেটা খুব আনডিজায়ারেবল, যে কোনো মেরুকরণই আনডিজায়ারেবল। আজকে যদি হুম বাঙালি ভার্সেস অবাঙালি হয় বা ঘটি ভার্সেস বাঙাল হয় বা বিহারি উত্তরপ্রদেশের লোক ভার্সেস যারা রাজ্যের লোক হয়, সেটাও আনফর্চুনেট হবে। যে হুম হুম আমার মনে হয় যে যে কোনো ধরনের মেরুকরণের মধ্যেই একটা সমস্যা আছে। মানুষকে মানুষের ভাবে মানে তাকে সেইভাবে তাদের ইয়ে করা উচিত, এবং সেখানে তাদের ধর্ম বা জাত বা এগুলো দিয়ে জাজ করা উচিত না। কিন্তু হ্যাঁ, প্রসেসটা চালু তো মানে একটা ধরনের চাল আছে, এবং সেটার সাংস্কৃতিক জগতেও তার কিছু কিছু প্রতিফলন দেখা যায়। মানে অনেক সময় টিভি ডিবেটের কিছু অংশ চোখে আসে, যে যেখানে আহ, এমন কিছু কথা হচ্ছে যেখানে এক ধরনের ওই যেটাকে বলে একটা অপর তৈরি করা, যে কেউ হুম একটা আছে, সে আমাদের মধ্যে আছে বা বাইরে থেকে আসবো হুম আসবো করে উদ্যত হয়ে আছে, এবং তারা এলে সব একেবারে রসাতলে যাবে। হুম এটা তো আমার মনে হয় দেখুন বেসিক জেনোফোবিয়ার একটা সাইন। মানে জেনোফোবিয়া কথাটা যদি আমরা অরিজিনাল ইয়েতে হুম ভাবি, এটা হচ্ছে হুম যারা আমাদের থেকে একটু আলাদা তাদের প্রতি একটা বিতৃষ্ণা বা সন্দেহে দিয়ে, যেটা থেকে অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট, যেটা আমেরিকা, ইউরোপ, পৃথিবীর নানান জায়গাতেও হচ্ছে। তৈরি হয়েছিল। এখানে ঘটনা যে ধর্মীয় মেরুনীকরণের ক্ষেত্রে যে আমাদের রাজ্যের জনসংখ্যার অন্তত একটা বড় অংশ, মানে ভারতের যে যদি 15% জনসংখ্যা মুসলিম হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা তার থেকে বেশি, ধরুন আমার যতটুকু মনে হুম পড়ছে হুম 25% মতো হবে। হ্যাঁ আর অন্য এবং রাজ্যে আরো কম, মানে কম বেশি মিলিয়ে সারা হ্যাঁ দেশে average। তো সেখানে এরা তো মানে কি বলবো, মানে এখানে একটা বিশাল অংশ, তারা তো অপরও না, তারা তো রাজ্যের অংশ, তাই না? এখন তার মানে হুম ওপার থেকে কেউ আসে না
এবং সেই আসার মধ্যে এক ধরনের সব জায়গাতেই হয় না, ইমিগ্রেশন একটা একটা তো টেনশন ক্রিয়েট হুম করে। এটা যদি হুম অন্যটাও হুম হতো, নারীদের যারা হুম ধর্মীয় হচ্ছে না, কিন্তু সেটাও যদি হয়, হুম সবসময় একটা হুম, এই ব্যাপারটা হয় যে মহারাষ্ট্রে শিবসেনা, ওই গোটা আন্দোলনটাই তো তৈরি হলো যে যারা মুম্বাইকার বা যারা হয় না মানে একেবারে। আনছি হুম, মুম্বাই, যে ব্যাপারটা হ্যাঁ। একটা হুম, সময় আমাদের এখানেও আমরা বাঙালি কিছু মানে আমাদের তখন 70-80 দশকে কিছু রয়েছে। হুম কলিং টলিং দেখতাম, জানি না। যাই হোক, আমি হয়তো আপনার প্রশ্নটা থেকে একটু দূরে চলে গেলাম, যে হ্যাঁ আমার মনে হয় প্রসেস একটা আছে এবং সেটাকে রেজিস্ট করা উচিত আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। যে দেখুন, রাজনীতিতে অনেক মত হতে পারে, দক্ষিণ বাম মধ্যপন্থী এগুলো হতে পারে, হ্যাঁ, কিন্তু মেরুকরণ করে মানে সব মিলিয়ে লাভটা কি হবে না, মানে একটা পরিবারে, একটা পাড়ায়, একটা ইয়েতে শেষ পর্যন্ত আমাদের যেটা ইউনাইট করে হুম সেগুলোর ওপর ফোকাস করা একটু বেটার। এখন তার মানে এটা কি আদর্শবাদী কথা? খানিকটা তাই। কিন্তু তাহলেও আমার মনে হয় যে আপনি যদি রাজনৈতিক, যেটাকে আমরা প্রতিযোগিতার বাজার ভাবি, যে যেখানে বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শের সংঘাত হচ্ছে, সেখানে কি ধরনের মতাদর্শে আমরা, এক দল যদি বলে আমরা এই কোয়ালিশনাল পলিসি অফার করছি, যে আমরা এই গ্রুপকে এই দেবো, ওই গ্রুপকে ওই দেবো, হুম হুম এমন কি ভাবা যেতে পারে যে অন্য দল এসে বলতে পারে যে না আমরা এইভাবে করব তাতে? যেমন একটা খুব পুরনো উদাহরণ দিতে পারি, যে রাজনীতি একটা বড় হচ্ছে ক্লাস, যে দরিদ্র হ্যাঁ বনাম সম্পন্ন, এবার না যথেষ্ট মানে দরিদ্র জন্য করা হচ্ছে কি হচ্ছে না। এবার আপনি অমনি যদি ভাগ করে দেন যে না দরিদ্র বলে শুধু না, সেখানে জাত আছে, ধর্ম আছে, ইত্যাদি, এটাও ভাবতে হবে যে কেন আমাদের রাজনীতির ভারসাম্য বিন্দুটা এই জায়গায় আসছে, যে হুম আজকে এটা হলো, কালকে হয়তো জাত ধরে হবে, হ্যাঁ, হুম পরশু হুম হয়তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ধরে হবে। এটা হয়, এবং যখন হয় সেটা বাস্তব হিসেবে মানতেও হয়, যে আমি চাই হুম না বা আমি আপনি পছন্দ করছি হুম বা করছি না, সেটা হুম আলাদা। হুম কিন্তু আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক স্পেসে এইটা আমরা কেন ভাবছি না, যে এর উল্টে সেটা কিছু শুভবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবীর করলে হবে না, যে একটা হুম অর্গানিক্যালি উঠে আসা, যে ধরুন মানে রাজনৈতিক ইয়েতে অনেক আমি দেখেছি আমার সার্ভের অভিজ্ঞতাতেও, যখন হুম এরকম জিজ্ঞেস করা হয়েছে তারা বললো গরিব তো গরিব, সে আবার কে হুম হিন্দু, কে মুসলমান, কে বা নিচু জাত, কে উঁচু জাত, এসবে মানে আমরা সার্ভেরই হুম প্রশ্ন হচ্ছে, এমন নয় যে হুম খোঁচানো হচ্ছে যে হুম এখানে কত, বলো ওসবে যাওয়ার দরকার নেই। আবার উল্টোটাও সত্যি, মানে নানান রকম সংঘাত হয় বা সেটারও ব্যাপারটা আছে। হুম জায়গাটা এই মুহূর্তে যেটা বলে না, ইন স্টেট অফ ফ্লাক্স, মানে হুম এই মুহূর্তে মানে আপনি ওখানে আছেন, যারা আছেন তারা আরো প্রতিদিনের ইয়েতে দেখছেন, ফলে জানি না এটা কোন দিকে যাচ্ছে ভারসাম্য বিন্দুটা। আমি আশা হুম করব যে আমাদের রাজনীতিতে এরকমও একটা জোয়ার আসবে, বা কিছু দল বা কিছু মত এটা হবে, যে বিভাজনের রাজনীতি থেকে সরে খানিকটা সমন্বয়ের রাজনীতির দিকে যাওয়া। সবসময় যাওয়া। সবাইকে খুশি করা যাবে না, যে কোনো হুম রাজনীতিরই তো হয় না, কিছু লোক বেশি হুম তারা ইয়ে হবে। আপনি যদি ক্লাসিক বামপন্থী রাজনীতি দেখেন, সেখানে তো হুম ন্যাচারাল তারা অনেক কিছুই বলবে যেটা হয়তো তুলনায় সম্পন্ন বা যারা ইয়ে হ্যাঁ তাদের পছন্দ হবে না, সেই হ্যাঁ, টেনশন তো থাকবে। থাকবে। স্যার এখানেই একটা প্রশ্ন যে আহ, যেহেতু অনেকগুলো বছর এই 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 রাজ্যে বামপন্থীরা শাসন করেছে, এখানে কি কি ইতিহাসবিদ, বিশেষ করে ইতিহাসবিদ বা চিন্তাবিদ, তারা কি বামপন্থী না হলে তাদের কি স্বীকৃতির একটা অভাব হয়? দেখুন, আমি যখন প্রথম 80 দশকের শেষের দিকে দিল্লিতে পড়তে গেলাম, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এম এ পড়তে গেলাম, আহ, তখন আমি প্রথম আমার জীবনে আমার এক অর্থনৈতিক ইতিহাসের অধ্যাপক ছিলেন, তিনি এখন খুবই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, তিনি এখন আর অর্থনীতির কাজ তুলনায় কম করেন, সঞ্জয় সুব্রমণিয়াম, হ্যাঁ। সঞ্জয় সুব্রমণিয়াম আমাদের অধ্যাপক ছিলেন এবং আমার টিউটরও ছিলেন। আমি সঞ্জয়কে দেখেছিলাম প্রথম একজন যিনি দক্ষিণপন্থী, তার আগে আমি মিট করিনি সারা জীবনে, মানে আমি যে বড় আচ্ছা। হয়েছি তখন, মানে হয় না আমার হ্যাঁ 21 বছর হ্যাঁ বয়স অবধি একজন হ্যাঁ দক্ষিণপন্থী যিনি কোনো, কি বলবো, মানে কোনো বিদ্বেষমূলক তার মনোভাব হ্যাঁ, নেই, মানে মানে লিবারাল আর দক্ষিণপন্থী, কি, যেটা সেকুলার দক্ষিণপন্থী প্রগতিশীল। আপনি বলতে পারেন, যে হুম যিনি যেটাকে ক্লাসিক্যাল লিবারাল বলে, যে তিনি হুম হুম একদম বামপন্থী জিনিস পছন্দ করতেন না। হবসবমের নাম বললাম, আমি ভাবলাম উনি খুশি হবেন যে আমি হবসবম পড়েছি, উনি একদম উড়িয়েই দিলেন যে আমি একদম ওর ফ্যান নই, তুমি বরং হুম এইটা পড়ো, এইটা পড়ো, এইসব বলতেন। তো আমি মানে এটা অন্যভাবে উত্তর দিচ্ছি, যে আমার মনে হয় দেখুন আমাদের শিক্ষিত বাঙালি সমাজে আমার বড় হওয়ার সময় নেহরুভিয়ান কংগ্রেসিরা ছিলেন সবচেয়ে দক্ষিণপন্থী, আর নকশালপন্থীরা হ্যাঁ ছিলেন সবচেয়ে বামপন্থী, হ্যাঁ। আর হ্যাঁ বাকিরা হ্যাঁ সবাই মাঝে কোথাও একটা, তার মধ্যে হয় না যে হ্যাঁ হ্যাঁ এই কন্টিনিউয়াম, মানে তার মধ্যে লেফট ফ্রন্টের দলগুলো ছিল, আবার এসইউসিআই ছিল, হুম আবার। হুম কিন্তু এখন যদি ভাবি,
একটা বড় অংশ এখন তো সত্যি বাম দলগুলোর সিটের সংখ্যা কম, ভোটের অনুপাতও কম, কিন্তু এনজিও বা এক ধরনের অল্টারনেটিভ অ্যাক্টিভিস্ট সেক্টর আছে, যেটাকে আমি অনেক সময় ইয়ে করে খানিকটা ক্যাজুয়ালি অল্ট লেফট বলি আর কি, যে এটা হ্যাঁ, কথাটা হ্যাঁ, আমেরিকায় চালু হয়েছে অল্ট রাইট বলে, মানে হ্যাঁ, বিভিন্ন দক্ষিণপন্থী যারা ইয়ে আছে হ্যাঁ, তাদের। তো হ্যাঁ, পশ্চিমবঙ্গে অল্ট লেফট আমি দেখতে পাই, যারা মোটামুটি প্রগতিশীল, হ্যাঁ, উদারপন্থী ইত্যাদি, অনেকেই অ্যাক্টিভিস্ট, অনেকেই ইয়ে। তো হ্যাঁ, আমারও মনে হয়, মানে আবার মানে আপনার প্রশ্নের সোজা উত্তর হলো যে হ্যাঁ, বাঙালির মধ্যে আমি তো মানে খুব চাই, হুম, সেটা হলো আহ, কি বলবো, মানে এক ধরনের উদারপন্থী নৈতিক দক্ষিণপন্থী ইন্টেলেকচুয়ালের দরকার। এবং তার হুম, কারণ হচ্ছে কি, আপনি যদি একটা এক্সাম্পল দিই, আমার খুব প্রিয় প্রাবন্ধিক, এবং আহ, হয়তো যৌবনে অতটা তখন পড়েছি বা অতটা তখন আকর্ষণ করেনি, বলেন বুদ্ধদেব বসু। হুম, বুদ্ধদেব হ্যাঁ, প্রবন্ধ ধরন আমার খুব ভাল লাগে, এবং এখন অনেক সময় ঘুরে ফিরে পড়ি। বুদ্ধদেব বসু কিন্তু বেশ বাম বিরোধী ছিলেন আপনার নানান হুম, লেখা থেকে ইত্যাদি। হুম, অথচ হুম, উনি যখনই ধরুন সমরেশ বসুর ইয়ে নিয়ে, বিবর নিয়ে যখন কোর্ট কাছারি ইত্যাদি হলো, বা ওর নিজের রাতভর হ্যাঁ, বৃষ্টি নিয়ে হ্যাঁ, যেগুলো হলো, উনি যেটাকে নিচ্ছেন সেটা ক্লাসিক্যাল, যেটা মিল ইয়ে মানে যেটা ট্রেডিশন, একদম ক্লাসিক্যাল লিবারাল ট্রেডিশন, বা হ্যাঁ, এখনকার ভাষায় লিবার্টারিয়ান বলে। এইরকম বুদ্ধিজীবী বা চিন্তাবিদ আমাদের দরকার আছে এই মুহূর্তে। আমি কাকে কাকে উদাহরণ হিসেবে ভাবতে পারবো আমি মনেই করতে পারছি না। হ্যাঁ, 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 লার্জলি হয়তো আমাদের বাম প্রগতিশীল একটা ইয়েটা বেশি। তবে ইদানিং হয়তো কিছু আসছে যারা, কি বলবো, মানে খানিকটা ধরুন, উদাহরণ দিয়ে বলতে গেলে যে যারা খানিকটা ধরুন আহ, জাতীয়তাবাদী, বা এমনকি যেটাকে সংখ্যাগরিষ্ঠবাদীও বলা যেতে পারে, তারা সবাই যে হ্যাঁ, নেসেসারিলি সাম্প্রদায়িক তা না, হ্যাঁ, তো হ্যাঁ, কালচারাল ট্র্যাডিশনালিস্ট, সেটা হ্যাঁ, আপনি বুঝতেই পাচ্ছেন যে মানে কিছু কিছু হ্যাঁ, লেখক হ্যাঁ, তাদের চোখে হ্যাঁ। পড়ে, তাদের সেই একটা দিকে ঝোঁক এবং আসে। ফিল্মের দিক থেকে তো এই যে অনেকগুলো যে বিতর্কও হলো 46 নিয়ে ইত্যাদি যে বিতর্ক বা একদম সিনেমা, একদম। সেগুলো কি সবসময়ই রাজনৈতিক ভাবে মোটিভেটেড বলে সেটাকে লেভেল করে দেওয়ার একটা বিষয় রয়েছে, কিন্তু আগে যেটা একদম ছিল না, কিন্তু সেইগুলো আলোচনার মধ্যে ইত্যাদি আসছে। এটা কিন্তু আমরা শুধু মানে শুধু যে চিন্তাবিদ বা ইতিহাসবিদ বা লেখক এরকম নয়, কিন্তু দেখবেন আপনি ধরুন উত্তম কুমার কেউ যদি আমরা সামনে রাখি, এটা কিন্তু বোঝা যায় যে যেহেতু হুম। তার একটা কংগ্রেস যে ঝোঁক ছিল, বা সেই অর্থে তিনি বাম ছিলেন না, সেই অর্থে মানে ওই একটি একটি ভারত পুরস্কার বা এরকম একটি কিছু ছাড়া আপনি আর প্রায় দেখবেন স্বীকৃতির জায়গাটা কিন্তু উত্তম কুমারকে মানে হুম। মানুষের মনে রয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু সেই অর্থে সরকারি স্বীকৃতি বা এই জায়গা থেকে উনি অনেক দূরে রয়েছেন। আমি আহ, কিন্তু ছি- এক্ষেত্রে আমার একটা অন্য ব্যাপার নিয়ে অনেকদিন হুম, ধরে এটা মনে হয়, এই প্রসঙ্গে হুম, আপনি যেহেতু উত্তম কুমারের নামও করলেন, হুম, আমার কিন্তু মনে হয় যে দেখুন, সরকারি পুরস্কার খেতাব এই ব্যাপারগুলো নিয়ে না আমি ফান্ডামেন্টালি আমার রেজার্ভেশন বিরোধী। আছে। হ্যাঁ, হ্যাঁ, তার কারণ আমারও। হচ্ছে ওই যে যেটা হয় না, বা ইয়েতে বসে যে হ্যাঁ, আপনার সভাসদদের মধ্যে নানান ঠিক, খেতাব ঠিক। বিতরণ করার মতো। দেখুন, আমি একদম। সম্প্রতি আমার বন্ধু স্থানীয় সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা দুবার ইনফ্যাক্ট দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি মাঝে মাঝে হয়তো এক দশক দেড় দশক বাদে মানিকবাবুর বইটা আবার পড়ি। হ্যাঁ, আমার ওই পড়ে মনে হলো যে মানিকবাবু সত্যি জীবৎকালে কোনো পুরস্কার পেয়েছিলেন বলে আমার জানা নেই, এবং হ্যাঁ, হ্যাঁ, তুলনায় একদম, মারাও একদম। মারাও যান। হ্যাঁ, আমি মনে করি যে ওর কিছু কিছু লেখা, এবং আমি এমন কিছু বলছি না যে যেটা যে কোনো শিক্ষিত বাঙালি পাঠক ডিসএগ্রি করবেন, যে হি ইজ অ্যান একদম। অল টাইম গ্রেট, এবং উনি শুধু আর বাঙালি অন্তত হিসেবে না, একদম, আন্তর্জাতিক এবং লেখার ইয়েতেও। সবকিছুর ওপরে যা আমার কাছে মনে হয় যে ধরুন জীবনানন্দ দাশ, তিনি তো তাও কিছু পুরস্কার পেয়েছিলেন হয়তো শেষের দিকে, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা ভাবা ওয়ার্ল্ড যায়। লিটারেচারের ক্লাসিক। মানে আমার মনে ঠিক। হয় যে, এবং সেটা শুধু আমরা বাঙালি প্যারোকিয়াল জায়গা থেকে বলছি না, হ্যাঁ, হ্যাঁ, বিদেশে হ্যাঁ। তো অনেক। আমি যখন ইউনিভার্সিটি অফ শিকাগোতে পড়াতাম, তখন আমার কলিগ ছিলেন, আমার সাথে কয়েকবার কথাও হয়েছে, ক্লিন্টন সিলি, যিনি জীবনানন্দর বা অনুবাদক এবং করেছে। জীবনানন্দ গবেষক হিসেবে যে সত্যি আমার মনে হয় যে এই খেতাবগুলো পাওয়া, সেটা বাম আমলে নিশ্চয়ই হয়েছে, ওই ওদের আর আমাদের ব্যাপারটা হয়েছে, এবং এখনকার যেটা কেন্দ্রীয় সরকার তার ক্ষেত্রে একভাবে হচ্ছে, এবং এখনকার যে বর্তমান আগে। রাজ্য সরকার তার ক্ষেত্রেও হচ্ছে। এক হ্যাঁ, ধরনের ধরুন দলের আনুগত্য, বা হ্যাঁ, এক ধরনের, এটা একদম। তো অস্বীকার করা যায় না, এটা তো বাস্তব। শুধু শুধু তাই নয়, মানে এটা নিয়ে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, যেহেতু আমি সাংবাদিকতাটাই করেছি।
মানে এটা ভাবা যায় যে ধরুন পদ্মশ্রী ইত্যাদি, এই যে পুরস্কারগুলো, এগুলো একটা সরকার সাংবাদিকদের দিচ্ছেন এবং তারা সেটা গ্রহণ করছেন। তারপর মানে এই পুরস্কারটি যদি কেউ পান, তারপর তার কি আর কোনো নৈতিক জায়গা থাকে সেই সরকারকে সমালোচনা করার? এটা তো একটা বড় প্রশ্ন। মানে আমি মনে সরকারি। করি দেখুন, হ্যাঁ, এখন এখানে একটা অন্য ব্যাপারও আছে। মানে আমি যদি, যেহেতু আমি এক ধরনের মানে তাত্ত্বিক কাঠামোতে দেখি, হয়তো একটু অ্যাবস্ট্রাকশনে চলে যাওয়াটা আমার পক্ষে ন্যাচারাল। যে দেখুন, এমন প্রাইভেট হাউসও হতে পারে যে ধরুন শুধু সরকার না, যদি ধরুন হ্যাঁ, কোনো মেজর প্রাইভেট হাউস এমন খেতাব দেয়, হ্যাঁ, এমন কিছু দেয়, হ্যাঁ, সেখানেও সেখানেও এক ধরনের আনুগত্য এবং আছেই, আছেই, এটা এটা হতে পারে। আমার আছেই। যেটা মনে হয়, যে যেটা অর্থনীতিবিদ হিসেবে আমি খুবই সিনসিয়ারলি মনে করি, ভোটে যেমন দেখুন যিনি জনপ্রিয় তিনি জিতবেন। এখন ভোটিং সবসময় যে একেবারে সম্পূর্ণ মসৃণভাবে হচ্ছে, কোনো ইয়ে হচ্ছে না সেটা না, কিন্তু তাহলেও একটা জনপ্রিয়তা দরকার হয় হ্যাঁ, জিততে গেলে। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় শেষ পর্যন্ত, শেষ বিচারে না, সাধারণ পাঠক বা একদম, একদম। তাদেরটা, মানে রবীন্দ্রনাথ, এটা ঘটনা যে উনি নোবেল না পেলে হ্যাঁ, হয়তো সেই সময়েও তাকে, সব সময় তো লোকে আক্রমণ করতো, সমালোচনা করতো, হ্যাঁ, হ্যাঁ, হয়তো সেটা তাকে হেল্প করেছিল যে সেই হ্যাঁ, সময় উনি যে উচ্চতম, আটকানো গেছিল। কিন্তু ঘটনা হচ্ছে উনি যদি না পেতেন, আমরা কি 100 বছর বাদে তার লেখা, তার গানে পড়তেন না। থাকতাম না? একদম এটা আমার মনে হয় না। আপনি যেটা উত্তম ঠিকই। কুমারের উদাহরণ দিলেন, আমরাও ছোটবেলায় হয়তো আরেকটু যারা ইন্টেলেকচুয়াল ছিলাম, তারা একটু কি বলবো, হ্যাঁ, মানে আর্ট ফিল্ম দেখতাম, সেখানে উত্তম কুমারের হ্যাঁ, ছবি মনে করা হতো যে একটু মা মা ইয়েরা দেখেন আর মানে কি। কম কম বুদ্ধির। কম বুদ্ধিও বলবো না, একটু যেটাকে হ্যাঁ, মিডল ব্রাউ বলে, আমার মনে মেধা, হয় যে মিডল হ্যাঁ, ব্রাউ এর মানে, এবং সেটা কোনো দোষের না, আমাদেরও অনেক হ্যাঁ, সময় যখন মাথা কাজ করে না, আমি একটা বই নিয়ে পড়ছি, তার মধ্যে হয়তো নন্টে ফন্টেও থাকতে পারে, সেটা খুবই যে ইন্টেলেকচুয়ালি বা ইয়েতে খুব তা না, কিন্তু আমাদের হ্যাঁ, মিডল ব্রাউ এর জায়গা আছে। আমি বলতে পারি আমার মতো অনেকেই আছে যে এতটা হয়তো কলেজ জীবনে ওই রকমের খানিকটা হাই ব্রাউ ছিলাম। উত্তম কুমার সত্যি খুব ভালো অভিনেতা ছিলেন, মানে আমি নিজে থেকে মানে খুব হ্যাঁ, মানে বিনয়ের সাথে বলছি যে ওটাকে না বোঝাটা, এটা কারোর মানে না দেখতে পাওয়ারই, তার মানে অন্যরা কম বা তা না, কিন্তু ঘটনা উনি স্টার হলেন, জনপ্রিয় হলেও উনি সত্যি অসাধারণ অভিনেতা ছিলেন। অসাধারণ সেটা ঘটনা যে করেছেন। এটাই বড়, এটাই বড়। আমার মনে হয় যে খেতাব টেতাব ঠিক আছে, যদি কেউ পান তার ভাল লাগে, মানে আমিও যদি পাই আমি যে খুব মানে দুঃখ পাবো তা না, কিন্তু হ্যাঁ, তার থেকে একটা ডিস্টেন্সও আমার মনে হয় রাখা উচিত। আচ্ছা, আমি এটা যদিও ভাবিনি, কিন্তু এখানে আলোচনাটা এদিকে এলো, ঠিক বাঙালি সংস্কৃতির সঙ্গেই যে যুক্ত, এটা বলবো না, কিন্তু এটা না প্রশ্ন না করে পারছি না। সেটা হচ্ছে যে আম, আহ, যেহেতু আপনি আন্তর্জাতিক কাঠামোটা দেখতে পাচ্ছেন, এবং সেটা হচ্ছে নোবেল নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এটা নিয়ে কি কিছু বলা সম্ভব? কিভাবে দেখছেন? আমার মনে হয় দেখুন, মানে আমি সত্যি বলবো যে মানে পুরস্কার কেন দেওয়া হয়, নোবেল যখন প্রথম অ্যালফ্রেড নোবেল দিয়েছিলেন, তিনি মনে করেছিলেন যে এটাতে লোকের প্রণোদনা বাড়বে, যে সত্যি এরকম একটা দারুণ পুরস্কার পাবো তাই। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যতটুকু পড়াশোনা করেছি বা লোকের সাথে আমার এই বছরে আমাদের ইকোনমিক্সের একজন নোবেল লরিয়েট আমার কলিগ ফিলিপা গিয়ন, এবং আমি বিভিন্ন অধ্যাপনার সূত্রে বিভিন্ন নোবেল লরিয়েটের সাথে আলাপ হয়েছে, কেউ নোবেল পাবো বলে গবেষণা করেন না। কিন্তু মানে এটা অ্যাজ মাচ অ্যাজ, মানে হুম, রবীন্দ্রনাথ যখন লিখতেন বা হ্যাঁ, হ্যাঁ, সত্যজিৎ যখন ছবি হ্যাঁ, বানিয়েছিলেন, আমি বিদেশি খেতাব পাবো বলে কেউ করেন না, তারা ভেতরের কোনো একটা চার্ট থেকে করেন, তার প্রতিভা দিক থাকলে থেকে। প্রতিভা হুম, বেরিয়ে আসার তার একটা প্রবণতা থাকে। কিন্তু তারপরে যেটা হয় কি, যে ওটার একটা কমোডিফিকেশন হয়ে যায়, মানে সেটা এক ধরনের, ধরুন অনেক জায়গায় আপনাকে বক্তৃতা দিতে ডাকবে, আপনি কিছু হালকা হালকা কথা বললেও একটা বড় ফি পাবেন, সেটা এক ধরনের হুম, কমার্শিয়াল ইউজ অফ প্রাইজ বা অ্যাওয়ার্ড হয় না, হঠাৎ আপনার ডিমান্ডটা বেড়ে গেল, এখন নানান হুম, জায়গায় হুম। আপনাকে বিশেষ অতিথি হতে মানে হচ্ছে। মার্কেট ভ্যালু যাকে বলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। সেই নারায়ণ গাঙ্গুলির একটা মজার গল্প ছিল যে একজন লেখককে সভাপতি হতে বলেছে, এবং তার হ্যাঁ, কাজের হ্যাঁ, মানুষ তাকে বলছে আপনি শোভা টোভা কারোর পতি হতে যাবেন না আর কি, যাই হোক। আম, মানে সেরকম যে এরকম একটা ঠিক, ব্যাপার এসে ঠিক। যায়। হ্যাঁ, আর এখন বাংলাদেশের ব্যাপারে আমি ডিরেক্টলি কমেন্ট করব না, কারণ সত্যি প্রতিবেশী দেশ, এবং সেখানে অনেক কিছু ইটস ইন চার্ন। গত হ্যাঁ, জুলাই থেকে শুরু করে যা কিছু হচ্ছে, অনেক হুম, কিছু হচ্ছে, আগেও সমস্যা ছিল, এখনো সমস্যা হুম, দীর্ণই মনে হয়। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার মনে হয় যে দেখুন, রাজনীতির সাথে এই ধরনের জিনিসের মিক্সচারে সবসময় একটা ডেঞ্জার থেকে যায়।
মানে আমি হুম খুব অল্প এক্সাম্পল ভাবতে পারি যে যিনি ধরুন নোবেল ছেড়ে দেন কিন্তু বড় কোনো নিজের ফিল্ডে, হুম। আপনি নিশ্চয়ই আপনি এটা পড়েছেন যে আলবার্ট আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট হতে বলা হয়েছিল, ইসরায়েল হ্যাঁ হ্যাঁ, এবং উনি কিন্তু সেটা টার্ন ডাউন করেন। টার্ন তখন করে। তিনিও তো নোবেল লরিয়েট ছিলেন এবং তিনিও তো হুম তখন, এটা তো এক ধরনের বড় সম্মান। এবং হুম আমি খানিকটা সেটা নিয়ে পড়লামও, তার জায়নিজম ইত্যাদি নিয়ে কিছু বক্তব্য ছিল। আমার মনে হয় যে দেখুন মানে এগেন আমার জন্য যেটা ঠিক মনে হয় সেটা সবার মনে হবে তা না। অনেকে হয়তো তারা মনে করছেন যে তার এটা করা উচিত ছিল, ইউনুস হয়তো হুম তাই ভেবেছেন। হুম এবং তার হুম গ্রামীণ ব্যাংকের কাজ খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটার সেটার কৃতিত্ব তার প্রাপ্য। কিন্তু হ্যাঁ, আমার এই জায়গাটাতে একটা জায়গায় এসে যায়, কারণ লোকে তখন ওটাকে রিজার্ভেশন আছে। ইউজ করে ফেলে আর কি। হুম সেটা যে হুম। কোনো ক্ষেত্রেই হয়, যে আপনি ধরুন হ্যাঁ মানে হ্যাঁ নৈতিক হ্যাঁ। বড় ব্যাপার, যে কোনো হুম পুরস্কার আপনি পদ্মশ্রী পদ্মভূষণ থেকে শুরু করে হুম বা সাহিত্য একাডেমি যাই হোক না কেন, যেগুলো পরিচিত পুরস্কার, সেটা মানে তার থাকা উচিত কি না উচিত একটা আলোচনা, কিন্তু সেটাকে এবার লেভারেজ করে হুম রাজনৈতিক এইসব জায়গায় সেইটার মধ্যে না একটা কোনো একটা স্লাইট আষ্টে গন্ধ এসে যায়। আমার তো মনে হয় যে হুম কোথাও একটা এক্সেলেন্সের পার্সুটটা তার মধ্যেই থাকা উচিত। সেটা এমনকি হুম খেলার জগতেও যিনি হয়তো দারুণ খেলোয়াড় ছিলেন, তারপরে হুম তিনি হুম অ্যাডমিনিস্ট্রেশনে এসে নানান বিতর্ক হচ্ছে। হুম হুম উদাহরণ মানে বুঝতেই পাচ্ছেন আমি কি ধরনের উদাহরণ বলছি। একেবারে তার একেবারে। মধ্যে হয় যে তার মানে তার খেলোয়াড় হিসেবে তার অসাধারণ কীর্তিগুলো চলে যায় না। আবার এটাও ঠিক যে সেটাকে লেভারেজ করে যে ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো ঘটনাটা হচ্ছে ঘটলো তাতে সেটা। গিয়ে বিতর্ক হচ্ছে, সেটাও অনেক সময় আমাদের একটু মানে কি বলবো মানে একটু ডিসঅ্যাপয়েন্ট করে যে এগুলো কি করে। দরকার ছিল। হুম। তো আহ, স্যার, আপনি মানে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি তো উম, এত মানে আহ, বিশ্বটাকে অনেকটা দেখতে পাচ্ছেন, যখন আপনি আপনার পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে, স্টুডেন্টদের সূত্রে। বাঙালির মানটা এই মুহূর্তে কোথায়? মানে বাঙালির মনীষার যে মান আন্তর্জাতিক ক্ষেত্রে, আমাদের নোবেল পাওয়া গেছে অর্থনীতিতে, সেটা বাদ দিয়ে আমি বলছি, কি দেখছেন সেটা, আমার তো মনে হয় দেখুন, রেকগনিশনটা? আমি মানে খুব সিনসিয়ারলি বলছি, এবং এখন হতে পারে আমাদের সবারই দেখুন দৃষ্টিভঙ্গির কিছু বায়াস থাকে। আমি স্বভাবত অপটিমিস্ট, হ্যাঁ, তা হতে পারে যে আমার মানে হয় না যে অনেক পেসিমিজমের রসদ আছে চারপাশে, সেটা থেকে সেটাকে এড়াবার জন্য এক ধরনের অপটিমিজম হয়তো আমরা অ্যাডপ্ট করি আর কি, যে হয় না যে সেটা। হুম আমার মনে হয় যে সেই বায়াসটা হয়তো থাকতে পারে, সেটা আপনি বা শ্রোতারা জাজ করবেন। কিন্তু আমার মনে হয়, দেখুন আমি 2000 সালে এক বছর ওই প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে ফেলো হওয়ার সুযোগ হয়েছিল, এক বছর ছিলাম। তখন আমি শিকাগোতে অধ্যাপনা করি, ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, স্কুল অফ ন্যাচারাল সায়েন্স, স্কুল অফ ম্যাথমেটিক্স এগুলো আছে। সেই সময় আমি প্রথম গিয়ে অশোক সেনের নাম শুনি। হ্যাঁ, এবং তখন ফিজিসিস্ট ওখানে কয়েকজনের কাছ থেকে আমি নাম শুনি যে স্ট্রিং থিওরিতে একজন বাঙালি, তিনি ভারতবর্ষে বেস্ট, তিনি এরকম কাজ করছেন। হ্যাঁ, আমার কিন্তু বলতেই হবে যে মানে যতটা সম্ভব প্যারোকুয়েলিজম অ্যাভয়েড করলেও সেটা শুনে খুব ভালো লেগেছিল। তারপরে আমি যখন খোঁজ হুম। খবর নিলাম, সবাই বললেন হ্যাঁ হ্যাঁ উনি প্রেসিডেন্সির, এবং তারপরে তো আমি ওর মানে হ্যাঁ ইন্টারভিউ শুনেছি হ্যাঁ, ইত্যাদি। কিন্তু জানি তো, আমি হ্যাঁ। বলবো এখনো আপনি যদি ভারতবর্ষের মধ্যেও যদি নানান রকম সায়েন্সে যে প্রাইজ দেওয়া হয়, বাঙালিদের হুম নাম কিন্তু দেখতে পাই। মানে এটা কিন্তু হুম ঘটনা, তারা সবাই হয়তো কলকাতায় বসে কাজ করছেন না, কিন্তু কলকাতায় হুম আইএসআর কলকাতায় বসে পেয়েছেন হুম বা হুম হুম এরকম, এটাও আছে। আমার সেই জন্য মনে হয় যে দেখুন এই ব্যাপারটা নিয়ে না একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকা ভালো, কারণ তা হয়তো আমাদের আরো ভালো করার দিকে করবো, হ্যাঁ। প্রণোদনা দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে না অতটা চিন্তা করার এখনো কিছু আছে, তার মানে আগে যা ছিল এখনো তা আছে। দেখুন অনেকভাবেই তো তুলনা করা যায়, হ্যাঁ, সময়ের হ্যাঁ সাথে আমরা হ্যাঁ বেড়েছি না কমেছি। সত্যেন বোস কোথায়, হ্যাঁ, সিবি রামান আগে কলকাতায় কাজ করতেন, তিনি এখন সে এরকম তো আনাই যায়, হ্যাঁ, জগদীশ হ্যাঁ চন্দ্র বোস থেকে মেঘনাদ শাহ আপনি এগুলো আনতেই পারেন, হ্যাঁ, আমি বিজ্ঞানের কথা বলছি। কিন্তু আবার এটাও ঠিক অন্য প্রদেশ থেকে বা অন্য জায়গা থেকে, তামিলনাড়ু হোক যেখান থেকে হোক, তারাও আসছেন। ফলে এই গ্যাপটা আগে কত ছিল, এখন বেড়েছে না কমেছে, হ্যাঁ সেটা হ্যাঁ সংখ্যানের ব্যাপার। হ্যাঁ। কিন্তু তারপর অ্যাবসোলুটলি সত্যেন যদি বোস, দেখি, হ্যাঁ, সত্যেন বোস যে দাদা 15 বছর বাদে, 25 বছর বাদে কেউ সত্যেন বোস হলেন,
বা সেরকমই কেউ হলেন কিনা সেটা তো এক্ষুনি জানাও যাচ্ছে না। একদমই তাই, কিন্তু অশোক সেনের নামটা আমি যেরকম বললাম, এখানে আমি হুম বিজ্ঞানের লোক নই এবং দুজন হুম বিশিষ্ট বৈজ্ঞানিকের মধ্যে আমি তুলনাও হুম আনবো না না জেনে। কিন্তু হুম, অশোক সেনকে তো সত্যি প্রিন্সটনে যারা হ্যাঁ বলছিলেন তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ ভারতীয় না। তারা বলছি, নিজেরাই তুমি ঠিক। ইন্ডিয়ান বলে এই আমি অশোক সেনের ইয়ে জানো ইত্যাদি বলে আমাকে বললেন। ফলে হ্যাঁ, সেটা একটা আছে, সেরকম সহজে, আমি হ্যাঁ। যেমন আমার মনে হয় যে আমরাও বিষয়ের খানিকটা লোক হওয়া সত্ত্বেও আমি ওর পুরোপুরি কাজের মানে ইয়ে মানে পরিধি এবং এটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারি প্রতি মুহূর্তে। হুম, মহালানবিশ, উনি হ্যাঁ মহালানবিশ সত্যি কলকাতায় বসে উনি ফিজিক্সের হ্যাঁ অধ্যাপক ছিলেন, তারপরে উনি হ্যাঁ পরিসংখ্যানের যে ইয়ে শুরু করলেন চর্চা, তারপরে আইএসআই প্ল্যানিং কমিশন। ফলে আমার মনে হয় এখন ঠিকই মহালানবিশেরও তো অনেক আগে, কিন্তু এই মুহূর্তে গত 25 বছরে যদি দেখি, আমি কিন্তু আমার ইভেন মানে এখানকারও যে ক্লাসে পড়তে আসে বাঙালি ছেলে মেয়ে দেখি, অন্য প্রদেশেরও ছেলে মেয়েদের দেখি, ভারতীয়রা অনেকেই আসে এখানে এমএ পড়তে বা পিএইচডি করতে। আমার মনে হয় এখনো বাঙালিদের যে যেটা কি বলবো বিজ্ঞান চর্চা বা বিদ্যা চর্চা, শুধু বিজ্ঞান না হুম, হিউম্যানিটিজ ইত্যাদি, সেটা এখনো আমি অনেক দেখতে পাই মানে উজ্জ্বল এবং প্রতিশ্রুতিময় মুখ। কিন্তু ঠিকই এটা কি ছিলাম, কি হয়েছি, কি হতে এই যাচ্ছি, আলোচনা। সেটা তো একটা সত্যি খানিকটা অ্যানালিটিক্যালি বা মানে হয় না, সেটা আরো সিরিয়াসলি আমাদের বিচার করতে হবে। আর কলকাতার দীর্ঘদিন বাইরে আছেন কিন্তু কলকাতার সঙ্গে ভীষণই যোগাযোগ প্রায়ই আসেন। এই মুহূর্তের পশ্চিমবঙ্গ এবং কলকাতার রাজনৈতিক পরিস্থিতি আপনাকে কি দুঃখ দেয়, না আপনি আহ আশাব্যঞ্জক বলে মনে করেন? সত্যি কথা বলতে কি যে মানে আমাদের রাজ্যের রাজনীতি বা দেশের রাজনীতি পড়ে আশা বা আনন্দের খুব অবকাশ অনেক সময় থাকে না। হুম সেটা ঘটনা আমাদের মনে হয় যে তার মানে আহ, অনেকগুলো দিক আছে। একটা তো দেখুন একটা কোর্সেনিং অফ ডিসকোর্স হয়েছে। আমরা হুম। ধরুন এমার্জেন্সির সময় যেটা সুখের সময় ছিল না, শান্তির সময় আমি ছিল না। এটাতে আমি এটাতে আপনার কাছে আসতে যাচ্ছিলাম, পরের একটা যুক্ত করা প্রশ্নটাই একবারে করে দিই। সেটা হচ্ছে যে আমার যা মনে হচ্ছে সেই মতামত ব্যক্ত করা, আমার যা মনে হচ্ছে সেটা লেখা, আমার যা মনে হচ্ছে সেটা বলা, সিনেমা তৈরি করা, এই যে স্বাধীন যে জায়গাটা, চিন্তার যে স্বাধীন জায়গাটা, সেটা নিয়ে যদি বলেন। দেখুন আবারও আমি বলবো, আমি যেহেতু বাইরে থাকি এবং আমি যদিও নিয়মিত বছরে কয়েকবার যাই আমার পারিবারিক কারণে, এবং দেশের সাথে নাড়ির টান আছে নিশ্চয়ই, লেখালেখি বা বক্তৃতা ইত্যাদি সব মিলিয়ে। তাহলেও বাইরে থাকলে তো প্রতিদিনের জীবনের নানান কিছু ওইভাবে বোঝা যায় না, আমি খানিকটা দূরত্বের থেকে দেখি, মানে কেউ হয়তো কোনো নিউজ স্টোরি শেয়ার করলেন ইত্যাদি। আমার মনে হয় কতগুলো ক্ষেত্রে তো একটা অ্যামাউন্ট অফ পলিটিসাইজেশন সেটা বেড়েছে, সেটা এমন নয় যে বাম আমলে হয়নি তা না, কিন্তু যাই হয়েছিল তার একটা অ্যামাউন্টও বেড়েছে আর কি, এবং সেখানে একটা তার দিক। আরেকটা হচ্ছে ধরুন আমি যখন অনেক সময় আমার মা টিভিতে কিছু দেখছেন, চ্যানেল পাল্টাতে গিয়ে কোনো বিতর্ক হয়তো হচ্ছে, সেই বিতর্কতে সত্যি চেঁচাচ্ছেন সবাই, মানে এবং সেখানে মানে হয় না যে কোনো কিছু ধরুন আপনার আলোচনায় আপনি কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমি একদম মানে উচ্চকিত কণ্ঠে বলেই যাচ্ছি। আমাদের শোনা বা আরেকজনের কথাটাকে শুনে প্রথমেই আপনাকে লেবেল করে যে আপনি এটা প্রশ্ন করলে ইত্যাদি, আপনার তো উদ্দেশ্য, এটা না করে এইটা ডেমোক্রেটিক স্পেস যেখানে আমরা দুজনের কি বলবো আমাদের মতভেদ হতেই পারে বিভিন্ন বিষয়ে, হওয়াটা স্বাভাবিকও এবং স্বাস্থ্যকরও, কিন্তু আমরা পারস্পরিক একটা শ্রদ্ধাও রাখতে পারি যে হ্যাঁ উনি ওর জায়গা থেকে এটা বলছেন, আমার মনে হয় এটা। এবং হয়ও তো অনেক সময় আমাদের নিজেদের হ্যাঁ, রাজনৈতিক চিন্তাও তো বিবর্তন খানিকটা হয়, আমরা একদম ঠিক। কৈশোরে বা যৌবনে যা মনে করতাম সেটা যদি মানে কি বলবো মধ্য বয়সে বা প্রৌঢ়ত্বে পৌঁছে মনে কেনই করি। বা থাকবে। একটু পুরনো কথাটা আছে যে অল্প বয়সে মানে সে বামপন্থী বা সমাজতান্ত্রিক ছিল না, সে ছিল খুবই তার কোনো হৃদয়হীন, আর যে হ্যাঁ, 50-60-এর পরেও খানিকটা এসব ব্যাপারে তার চিন্তা পাল্টায়নি, সেই খানিকটা হয়তো কি বলবো তার চিন্তা পাকেনি অতটা। কিন্তু হ্যাঁ এই দ্বিতীয় বললাম আমার মনে সিভিল ডিসকোর্সের জায়গাটা লিমিটেড হয়ে গেছে। তৃতীয় হচ্ছে এক ধরনের আপনার আমার ধারণা যে ধরুন দুর্নীতি বা দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি না,
নানান যেগুলো পরিষ্কারভাবে দেখতে গেলে অন্যায় কাজ, হ্যাঁ, সেগুলো, সেটা কোনো দলের বিরুদ্ধে হতে পারে, কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, হ্যাঁ, সেটাকে জাস্টিফাই করা, সেটাকে ইয়ে করা, এটা আমার সবসময় খুব আমায় পীড়া দেয়। যে যে কোনো সরকার যে কোনো সময়, সেই সময় কিছু আনফরচুনেট ঘটনা ঘটে। আমরা বাম আমলে বড় হয়েছে, অনেকটা। আমি সেই সময়ও কিছু ঘটনা হয়েছে যেটা নিয়ে হয়তো রাজনৈতিক কিছু প্রতিক্রিয়া তারপর সমালোচিত হয়েছে। কিন্তু কোথাও একটা বৃহত্তর সমাজে একটা সেন্স অফ রাইট অর রং থাকা উচিত, যে কোনো জিনিস সে যে দলেরই করে থাকুক সেটা ঠিক করেনি, এবং যার সাথে হয়ে থাকুক তার মতাদর্শ যাই হয়ে থাকুক না কেন সেটা ঠিক না। এই জায়গাগুলোতে আমার মনে হয় খানিকটা ডিগ্রেডেশন বা কোর্সেনিং অফ দ্য ডিসকোর্স হয়েছে। এখন সেটা আমার বাইরে থেকে দেখে মনে হয়, হ্যাঁ। এখনো আমি বলবো যে আমাদের ধরুন বৌদ্ধিক চর্চার জগতে যাদের সাথে আমি মেলামেশা করি ইত্যাদি, সেখানে এটা নেই, সেখানে আমাদের আলোচনা তর্ক হয়, কিন্তু আবার একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গাও আছে। কারণ আমার এই তর্কাতর্কি নিয়ে আমি কিছু লেখাও লিখেছি, কারণ এটা আমাদের গত হ্যাঁ, 1.5 দশকে হয়তো সারা পৃথিবীতেই এত বিষয়ে পোলারাইজিং ইস্যুজ উঠছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কোনো একটা সান্ধ্য আসরও কিছুক্ষণ বাদে একটা হিটেড ডিবেট হয়ে যেতে পারে। তো হ্যাঁ, আমার কিরকম মনে হয় যে একটা অ্যানালজি দেব, এবং আমি জানি আমাদের সময় খানিকটা সীমিত, ফলে আমি ব্যাপারটা ইয়ে করার মানে গুটিয়ে আনারই চেষ্টা করছি। যে আপনি দেখুন, খেলার মাঠে একটা ভালো জমজমাট খেলা হলে দেখতে ভালো লাগে। এই যে ধরুন ভারত সাউথ হুম, আফ্রিকার টেস্ট খেলাটা হলো, হুম, হ্যাঁ, এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ারও তো টেস্ট খেলা যা শেষ হলো, খুব হাড্ডাহাড্ডি হলো ইত্যাদি। হুম, কিন্তু আমার মতে সেটা খুব ভালো যে একটা ধরুন খানিকটা মুক্তবাজারপন্থীর সাথে হুম, খানিকটা সমাজতন্ত্রী, হ্যাঁ, হুম, ধরুন মামদানির মতো, হ্যাঁ, যিনি উনি কিছু একটা হ্যাঁ, ধরনের মতাদর্শ বলছেন, তার সাথে যদি খুব ফ্রি মার্কেট একজন কাউকে তর্ক হয়, এটা দেখতে ভাল লাগবে। মানে আচ্ছা, উনি এই পয়েন্টটা ভালো বলেছেন, না উনি তো হুম, এখানে এটা এগিয়ে হুম, গেলেন। কিন্তু সেখানেও আমি বলবো যে ফাউল করাটা হচ্ছে সমস্যা। আপনি যখন সত্যি মানে খেলার মাঠেও যে কারণে রেড কার্ড ইয়েলো কার্ড আছে বা ইয়ে রয়েছে। আছে, হুম, এইটা হচ্ছে আমাদের মনে হয় যে তর্ক আর আলোচনার ক্ষেত্রে এই বাউন্ডারিটা খুব হুম, ইম্পর্টেন্ট। মানে যে কোনো বিষয় নিয়ে, হুম, ধরুন আপনি নারীবাদ নিয়েও আলোচনা করতে পারেন, এবং খানিকটা হুম, নিশ্চয়ই হুম, তার হুম, কিছুটা কি বলবো, হুম, মানে কিছুটা বিভেদ উঠে আসতে পারে, যে না আপনি এটা বলছেন, আপনি পুরোপুরি বুঝছেন না, এটাও হতে হুম, পারে। কিন্তু কোথাও একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে, এবং সেই হুম, শ্রদ্ধা কিন্তু মানে মেকি শ্রদ্ধা না, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, একটা মেয়েকে যে না না ঠিকই কিন্তু করলাম, বলে হ্যাঁ, একদম কিন্তু আমি ভেতরে আসলে রাগ পোষণ করে রাখলাম, তাহলে মানে তো প্রথমে এটা তো ঘটছে। হ্যান্ডশেক করে তারপরে খেলার মাঠে খেলতে গিয়ে ল্যাং মেরে দিলাম, হুম, সেটা করলাম, সেটা হলে হবে না। কিন্তু আমি বলছি যে এটা না হলে হ্যাঁ, না, ওই পোলারাইজেশনটা বাড়তেই থাকবে, এবং বাড়তে- লেবেলিংটা হয়ে যাবে। আপনি হবেন আপনি এই দলের, বা আপনি এই মতবাদের, আমি এই মতবাদের, আমরা দূর থেকে দেখা হলে বড় জোর হাত নেড়ে যে একদম, যার পথে চলে একদম, যাব, হ্যাঁ। এবং এবং সমাজ এই ভেঙে ভেঙে যাবে, আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো। একেবারে একেবারেই একেবারেই এটা মনে হয় বটে যে এই মানে ক্ষমতা রাখা যায় মানে যে কোনো ক্ষেত্রে, কিন্তু তা নয়, এবং এটা খুবই সাংঘাতিক। এবং যারা আহ, শুধু নিজের কাজটুকুই করতে চায় যে কোনো পেশায়, তাদের তাদের আহ, কাজ করার জায়গাটা খুব সীমিত হয়ে উঠছে। তারা ভয় পেলে তারা কি কি কাজ করবে? একদম কোনো তাই, কাজই তো এটাকে করা অস্বীকার যাবে করা না, যায় না, সেই করা যায় রাজনৈতিক না। এবং ইন্টারফিয়ারেন্স। হ্যাঁ, হ্যাঁ। তখন একমাত্র উপায় কারোর যদি সে যদি তার নিজের আহ, মানে ক্ষমতার উপরে যদি তার আহ, বিশ্বাস থাকে, তাহলে সে সেই জায়গাটা ছেড়ে দেবে, সেখান থেকে পালিয়ে যাবে, অন্য কোথাও যাবে যেখানে সেই স্পেসটা পাবে। এইটা সত্যি ভয়ের। এবং আম, এবং আমার কিরকম এবং এটা মনে হচ্ছে, এটা বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্র নিয়েই আমি বলতে পারি যে শুধু রাজ্য না, রাজ্য, দেশ, এমনকি পারিপার্শ্বিক যদি মানে সাউথ এশিয়ান অন্য কান্ট্রিগুলোকেও দেখা যায়, এইটা কিন্তু ঘটছে আর কি, হুম। বলে হুম। মনে হচ্ছে। আর আমার শেষ প্রশ্ন, যে বাঙালি হিসেবে আপনি এত দশক আহ, বিদেশে রয়েছেন, বাঙালি হিসেবে আপনি কতটা গর্বিত? দেখুন, এটার মানে কি বলবো, খুব মানে সিনসিয়ার উত্তর, কিন্তু আপনার মনে হবে আমি হয়তো খানিকটা পরিহাস ছলে উত্তরটা দিচ্ছি। আমার মনে হয় গর্ব ব্যাপারটা ইজ নট অ্যান ইমোশন, যেটা আমার আমার কাছে খুব মানে এটা খুব মানে কি বলবো, সেলিব্রেটরি ইমোশন না। আমার মনে হয় এখন, না আপনি নিশ্চয়ই, আমি জানি একটা অর্থে যেটা আমরা আত্মসম্মান বা এক ধরনের নিজের সংস্কৃতির প্রতি মমতা, কিন্তু গর্বটা আমার সবসময় গন্ডগোল লাগে কোথায় জানেন তো, যেটা থেকে নানান রকম জিঙ্গোইজমে চলে যায় লোকে,
কালচারাল হোক, হুম। ন্যাশনাল হোক, যাক, রিলিজিয়াস হোক, যাক। এথনিক হোক। যে হুম। আমার কিরকম মনে হয় যে দেখুন সবার কাছেই বা অনেকের অধিকাংশ মানুষের কাছেই তার পরিবার, তার মা বাবা খুবই কি বলবো শ্রদ্ধার, ভালোবাসার। কিন্তু তাই বলে তো আপনার এবং আমার সাথে এটা তো আমার পরিবার নিয়ে আমার খুব গর্ব, আমার মা হ্যাঁ। বাবা নিয়ে আমার খুব গর্ব। এখন এই গর্বটা হুম। যদি সবার থাকে এবং সমান সমান হয় এবং আমরা সেটাকে সম্মান করি, তো হবেই তো নিশ্চয়ই আপনি আপনার পরিবার, আপনার স্কুল, আপনার বড় হয়ে ওঠা, আপনার মাস্টারমশাই তাদের প্রতি। ফলে আমি সত্যি মনে হয় যে ওই আহ, গর্ব শব্দটা এখন ঠিকই, গর্ব কথাটার অনেক অর্থেই হয় যে, এবং সেখানে গৌরবের অর্থে যদি হয় সেটা একরকম, আবার অহংকারের অর্থে যদি গর্ব হয়, আপনি বুঝতেই হুম। পারছেন বাংলা শব্দটাতে তো নানান একদম, ভাবে একদম, না, না, কিছু একদম। আমার মনে হয় যে দেখুন আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ সবার জন্য, এবং সেই আত্মর যে নোশন, সেখানে সংস্কৃতি থাকবে, সেখানে আমি চাই বা না চাই, মানে আমি বাঙালি হিসেবে জন্মেছিলাম, বাংলা শিখেছি, বাংলা ভালোবেসেছি। অথচ এটাও ঠিক যে আমি সারা বিশ্বে আমি ঘোরাঘুরি করি, ইংরেজিতে বলি। আমার কয়েকদিনই কালী বাড়িতে কয়েকজন খেতে এসেছিলেন, তারা দুজনেই আমেরিকান এবং কেউই ভারতীয় নন। তাদের সাথে অনেক আড্ডা হলো, তাদেরও আমাদের অনেক কমন পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। এক ধরনের ওই কসমোপলিটানিজম ইজ ইম্পর্ট্যান্ট, যে আমাদের যেটাই হোক সেটা দেশের মধ্যেও হয় না, যে আমাদের নিজের সার্কেল বা এর বাইরে ভারতের অন্যান্য অঞ্চল বা বিদেশ থেকে যারা অবশ্যই আসছে। হয়, অবশ্যই। তো এবং তার সাথে এক ধরনের ওই আত্মসম্মান এবং নিজের সংস্কৃতির প্রতি আসলে কিন্তু শেষ অর্থে আমার যেটা মনে হয় ওটা মমতা বা ভালোবাসা। যে আমার যেমন বলতে পারি, আমি যখন ইউনিভার্সিটি শিকাগোতে অধ্যাপনা করতাম, সেটা খুবই একটা কঠিন সময় ছিল, সবে কেরিয়ার শুরু করেছি। সত্যি গবেষণাপত্র ছাপানোর প্রসেসটা খুবই কম্পিটিটিভ এবং অনেক চাপ হয়। আমার মনে আছে ইউনিভার্সিটি অফ শিকাগোর রেগেনস্টাইন লাইব্রেরির বাংলা কালেকশন খুব ভালো, অবভিয়াসলি ওদের ভালো সাউথ এশিয়ান স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। তা হুম। একদিন আমি ইকোনমিক্সের কোন জার্নাল ইয়ে করতে গিয়ে হঠাৎ মনে হলো খেয়ালে যে বাংলা সেকশনটা দেখি। এবং আমি আপনাকে একটু বাড়িয়ে বলছি না যে তখন রাত হয়তো 9টা, টিউব আলো জ্বলছে, মানে ঘরটাও যে খুব উজ্জ্বল ঘর তা না। কিন্তু হুম। আমি একটার পর একটা সেই বই তুলছি, দেখছি দস্যু মোহন, মানে এমনও নয় যে খুব হ্যাঁ, মানে আমাদের যে একদম সবচেয়ে মহৎ হ্যাঁ, সাহিত্য বা হ্যাঁ, আমার না, হ্যাঁ। বলতে পারি যে মানে বাঙালি হিসেবে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম। আমার হঠাৎ মনে হলো যে এত দূরে বাইরে বরফ পড়ছে, সত্যি মনে হচ্ছে যে আবার কালকে সকালে এগুলো করতে হবে। হঠাৎ আমার মনে হলো যে ওই মানে মানে একটা সবুজ দ্বীপ দেখতে পেলাম, এবং তারপর থেকে আবার সে মানে সিরিয়াস এবং খানিকটা কি বলবো মানে যেগুলোকে বলে মিডল ব্রাউ বা এন্টারটেইনিং ইয়ে, হুম। সেই ধরনের বই আবার করে পড়লাম, দেশ থেকে নিয়েও যাই। ফলে আমার হ্যাঁ, কাছে দেখো, ওটাই দারুণ সবচেয়ে, একটা বিষয়। হ্যাঁ সবচেয়ে বড় কথা, এখনো দেশে গেলে এবারও কিছু বাংলা বই মানে ফরমাশ দেওয়া আছে, সেগুলো নিয়ে আসবো। এটা শেষ পর্যন্ত হচ্ছে মমতার ব্যাপার। এটা আপনি ও, যখন আপনার পুরনো বাড়ি, পুরনো পাড়া, পুরনো স্কুলে যান, সেটা নিয়ে গর্ব একভাবে বলা যায়, কিন্তু আমার মনে হয় যে বিশেষ করে এই পৃথিবীতে, এই বর্তমান পৃথিবীর চারপাশের অবস্থায় আমাদের গর্ব ছেড়ে মমতা এবং এক ধরনের কি বলবো মানে সবাইকে ইনক্লুড করে, যে তার মতো নিজের জায়গাটা নিয়ে মমতা আছে, এটাকে ঠিক, সম্মান করা। করে এটা করাটা জরুরি। হতে পারে আমার একটু মানে সেই প্রৌঢ় আদর্শবাদী মাস্টারমশাইদের যে হ্যাঁ। ক্যারেক্টার হতো সিনেমা টিনেমাতে, হয়তো খানিকটা সেরকম শোনাচ্ছে, কিন্তু এটা খুব জেনুইন হার্টফেল্ট আমার ইমোশন। এই যে ঘটক টাইটেল আপনার, এটা তো বাংলার একটা আহ, বিখ্যাত একটা পরিবার, যেখানে আহ, যদি আমি ধরা যাক সেই পরিবারে 10 জন ছিলেন, সেখানে 8 জনেরই নাম কোনো না কোনো সময় বিভিন্ন ক্ষেত্রে আসবে। সেখানে আপনার দাদু থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে মহাসাগর সবাই রয়েছেন। তো এটা আপনার পক্ষে গেছিল না বিপক্ষে গেছিল বড় হতে হতে? এটা মানে আবারও মানে খানিকটা এটা বলবো স্পিন বল, মানে আপনি ভালোভাবেই প্রশ্নটা করেছেন, কিন্তু প্রশ্নটাকে আমি এইভাবে বলবো যে দেখুন, আ- আমি নিশ্চয়ই আমার পরিবার এবং শুধু তাই না, আমার বাবার মামা বাড়ি হলো চৌধুরী। হুম। শচীন চৌধুরী ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির প্রতিষ্ঠাতা সম্পাদক, আপনি নিশ্চয়ই নাম শুনে থাকবেন হুম। আর কি, পিডব্লিউ হুম। এখনো চালু আছে। বিখ্যাত শঙ্খ মানুষ। চৌধুরী বিখ্যাত ইয়ে ছিলেন, মানে স্থাপত্যের জগতে এবং শিল্পের জগতে মূলত ইয়ে ছিলেন আর কি, স্কাল্পটার, খুবই বিখ্যাত।
এবং এরকম মানে সেই অর্থে বাবার বাবার দিকে, এবং যাই হোক মানে পরিবারের সবার নাম ধরে ধরে বলছি না, এবং আমার পিসতুত দাদা নবারুণ ভট্টাচার্য আমি দেশ হুম, ছাড়ার পরে, মানে আমি তার আগে জানতাম বাপ্পাদা লেখে ইয়ে করে, হ্যাঁ, তারপরে আমি পরে বুঝলাম যে বাপ্পাদা একদমই কাল্ট রাইটার হয়ে গেছে ইন আ ওয়ে। হয়তো তার হ্যাঁ, একটা মানে ইভেন মানে বিগার ফলোয়িং দেন মানে কন্টেম্পোরারি জেনারেশনের মধ্যে। হ্যাঁ, এবং আমার মনে অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় যে দেখুন এটার না দুটো দিক ধরনের চাপ কাজ করে। একটা, যদি আমি কলকাতাতেই থেকে যেতাম এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করতাম, তাহলে সবসময় একটা তুলনা এসে যেত, হ্যাঁ, যে আমি আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ভালো, কিন্তু অত কি ভালো, বা যাই হোক, হ্যাঁ, বা করবেই তো, ও তো ওই পরিবারের। তখন আমার মনে হতো যে আচ্ছা আমার মানে আমার পরিবারেও তো অনেকেই আছেন, আপনি যত বললেন সবাই তো আর ইকুয়ালি ইয়ে করেননি, যারা করেছেন তাদের পরিশ্রম বা উদ্যম, আমার পিসিমা মহাশ্বেতা দেবীর, মানে আমি সত্যি ওকে কাছ থেকে যতটুকু দেখেছি, আর সবকিছু ছেড়ে দিয়ে উনি যে পরিশ্রম করতে পারতেন এবং ওর যে উদ্যম ছিল নানান হ্যাঁ, ব্যাপারে, এটাকে শ্রদ্ধা করা উচিত আর কি। এবং সেটা শুধু প্রতিভা, শুধু ঘটক পরিবার এটা বললে হুম, বলাটা, ইভেন একেবারে। হুম, ঋত্বিক ঘটকের যেটা নিশ্চয়ই খানিকটা আত্মধ্বংসী একটা ব্যাপার ছিল, সেটা তো সর্বজন বিদিত। কিন্তু তাহলে ঋত্বিক ঘটক, আপনি যদি ভাবেন যে সময়টা অ্যাক্টিভ ছিলেন, সেই সময় কিন্তু উনি অনেকগুলো ছবি বানিয়েছিলেন, মানে অবভিয়াসলি মৃণাল হুম, সেন বা সত্যজিৎ রায় বা অন্যদের তুলনায় না। সন্দেহ নেই। তাহলে ওইটুকু হ্যাঁ, সময় অতটা নানান রকম টালমাটাল অবস্থার মধ্যে উনি হুম, সেগুলো বানিয়েছেন। ফলে আপনার মানে এবার মানে সাম আপ করি, আমার মনে হয় যে এটা দুটো দিকই আছে। যখন সত্যজিৎ রায় তো আরেকটা, মানে রায় পরিবার আমাদের বিখ্যাত, এবং সত্যি মানে হুম, আমি মানে খুবই মানে সুকুমার রায়, সত্যজিৎ রায় তো বটেই, আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভীষণ ভক্ত। আমি এখনো হুম, মাঝে মাঝে টুনির বই বা ছেলেদের মহাভারত পড়ি, শুধু ভাষার ব্যবহারের জন্য, হ্যাঁ। হুম, মজার মজার ক্যারেক্টার মজনতালি সরকার, সে কিন্তু হ্যাঁ, একেবারে সরকারি ব্যুরোক্র্যাট এবং তার ইন্টারফিয়ারেন্সের একটা হ্যাঁ, রূপক, তাই না, যে হুম, ঢেউ গুনছে, ঢেউয়ের ওপরে কর্ম। একদম। হ্যাঁ, দারুণ হুম, ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে দেখুন, বিদেশে এসে আমি যে ফিল্ডে আছি, সেহেতু যেহেতু আমার পরিবারের পরিচিতি অতটা নেই, যদিও অনেক সময় যারা আরেকটু সংস্কৃতি মনস্ক, তারা নামের পদবিটা দেখে অনেক ক্ষেত্রে ঋত্বিক ঘটকের যেহেতু আন্তর্জাতিক পরিচিতিটা বেশি, কেউ হুম, কেউ হয়তো কানেক্ট করতে পারেন। হুম, আমার তাই জন্যই মনে হয় যে দেখুন, একটা বয়সের পরে আমি অনেক সহজভাবে এই পরিচিতিটাকে এমব্রেস করতে পেরেছি। কিন্তু হুম, দেশে যখন থাকতাম, বিশেষ করে তরুণ বয়সে, আমি যদি মানে অনেস্টলি আপনার প্রশ্নের উত্তর দিই, যে আমার পরিবারের সবার প্রতি মমতা, ভালোবাসা, শ্রদ্ধা সত্ত্বেও আমার সবসময় মনে হতো যে আমাকে আমার কাজ বা আমার ইয়ে দিয়ে বিচার করো, মানে আমি হয় না যে মানে আমার কাচ থেকে দারুণ হুম, কিছু আশা করো আলাদা। না, কারণ ঋত্বিক ঘটক ওরম ছবি বানিয়েছিলেন, বা মনীষ ঘটক ওরম কবিতা লিখেছিলেন, বা মহাশ্বেতা দেবী ওরকম লেখেন বা ইয়ে করেন। আবার উল্টোটাও করা উচিত না আর কি, যে হয় না যে মানে এই পরিবারের হ্যাঁ, মানে ওটা মানে তো হবেই তো, মানে এই দুটোতেই সমস্যা আছে, যে তেমন কিছু তো না, দুটোই সমস্যা। আবার হবেই তো। এবং সেটা, এই হ্যাঁ, মানে প্রবল চাপ যারা আহ, মানে সেই জন্য আমার থাকেন মনে বা হয় যে একই সেই থ্রেডের মধ্যে আছে। প্রবাসে থাকা এবং অন্য বিষয়ে কাজ করার কারণে আমি সেই একটা সেফ ডিস্টেন্স পেয়েছি, এবং এখন যখন বাংলা আমার গত ধরুন 1 দশক 1.5 দশক প্রচুর চর্চা করছি, লিখছি, সেই সুবাদেই হয়তো আপনার সাথে আমার আলাপ, বা আপনি আপনি যে পত্রিকার সাথে যুক্ত তাতে লেখালেখি করি, সেটাও আমার খুব ভাল লাগে। সেটা আমার সত্যি খুবই ফুলফিলিং লাগে, যে এবং সেটা আমার অর্থনীতিবিদ সত্তার বাইরে, যে আমি কিছুটা হয়তো ওভারল্যাপ আছে, কিন্তু আমার সত্যি মনে হয় যে এটা আমার কৈশোরের একটা খুব ভালোবাসার জায়গা, সেখানে আমি সেটা চর্চা করছি, লোকের সাথে কথা বলছি। কিন্তু যাই হোক, আমি আশা করি আপনাকে উত্তর দিলাম যে একটা হ্যাঁ, সেফ না, না, ডিস্টেন্স, মানে শুধু উত্তর সেফ ডিস্টেন্স এবং দিয়েছেন। এজ, একটা এজ এবং সেফ ডিস্টেন্স।